আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন আমাকে ভাইয়ারা? হ্যালো, জি, শুনতে পাচ্ছি। হ্যালো, হ্যালো? হ্যালো। জি ভাই শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে ভাই? জাহাঙ্গীর ভাই আমাকে শুনতে পাচ্ছেন? ভাই জি দেখা ভাই যাচ্ছে শোনা না। যাচ্ছে। দেখা যাচ্ছে না ভাই। হ্যাঁ, ঠিক আছে। এমনি কথা শুনতে পাচ্ছেন তো না? ঠিক আছে, তাহলে জি। আমরা ক্যারি ফরওয়ার্ড করি। তো ৫ জন আছি, অসুবিধা নেই। তো আমরা লাস্ট ক্লাসে যে বিষয়গুলো দেখছিলাম সেটা ছিল একটা মোটামুটি আইডিয়া যে আমরা কোন দিকে যাচ্ছি বা আমরা কি করব। তো মোটামুটি আজকে আমরা একটু ফরমাল স্ট্রাকচারে আগাবো। তো একটু সময় দেন আমাকে। আমি যেটা ভাই করি গত ক্লাসে ভিডিওটা এখনো পাই নাই আমি। আ আপনি সিউর? আপনি চেক করেছেন? আচ্ছা, আপনি কি জি, গ্রুপে জয়েন করেছেন? যে আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি কিন্তু এখনো অ্যাপ্রুভ করেননি আচ্ছা, আরকি। আচ্ছা, আচ্ছা। এই যে এখন আমি এপ্রুভ করে দিলাম মাত্র, হ্যাঁ? যতগুলো পেজ ছিল। তো ওইখানে আপনার ১ম ভিডিও দেয়া আছে, হ্যাঁ? এই যে আপনাকে দিয়ে দিয়েছিলাম। তো জি ভাই যাই হোক আমি দেখছি। হ্যাঁ, যাই হোক অসুবিধা নেই। ইনশাআল্লাহ এখন পাবেন। তো আজকে আমরা ক্লাসটা শুরু করি। তার আগে আমি একটা ফাইল ডাউনলোড করে নিই। আচ্ছা সরি। আ আসলে আমি নিজেই আজকে ১০ মিনিট সরি ১০ মিনিটই তো হয়তোবা ৯ মিনিট লেট করে আসছি। তো আমরা নেক্সট ক্লাস থেকে চেষ্টা করব যে টাইমলি পার্টটা মানে অংশগ্রহণ করতে। এটা আসলে ঠিক হচ্ছে না। হুম? কারণ সময় মতো না আসলে সমস্যা হয়। অনেকে দেখা যায় ১০ মিনিট পরে দিই, কারণ ১০ মিনিট ক্লাস হয়। আমার ভুলের কারণেই হচ্ছে এটা। যাই হোক আমি নেক্সট ক্লাস থেকে ইনশাআল্লাহ একুরেট ৯ টায় ঢোকার চেষ্টা করব। বাবা কাজ কাজ তুমি বসো তুমি বসো। জি। তো আমি এখন ওই মিউট করে দিচ্ছি। হ্যাঁ? তো যাতে করে মানে ডিস্টার্ব না হয়। বা আপনারা কোনো থাকলে অবশ্যই ওই যে কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই নোট করে রাখবেন। যদি একেবারে ক্লাস শেষ হওয়ার পরেও দেখেন যে না আপনার প্রশ্নের উত্তর পাননি দয়া করে আস্ক করবেন। হ্যাঁ? তো যাই হোক আমরা মূলত এই কোর্সটা করার জন্য কোর্সটার নামটা হচ্ছে ই-কমার্স প্রশিক্ষণ কোর্স। তো ই-কমার্স নিয়েই হলো আমাদের এই কোর্সের যত কাজ। তা এখন ই-কমার্স এর মধ্যে আমরা সবাই অলরেডি আমার মনে হয় না কেউ আমাদের মধ্যে আছে যে ই-কমার্স কি সেটা বুঝে না। আমরা সবাই ভাই বুঝি। সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে নাকি? শুনতে পাচ্ছি। ভাই নেটওয়ার্ক ইন্টারনেটের মনে হয় প্রবলেম আছে একটু। কথা অনেক টেনে টেনে আসতেছে। জি শোনা যাচ্ছে না একদম। এখন একদমই শোনা যাচ্ছে না। হালকা মানে একটু ভেঙে ভেঙে আসে। আচ্ছা তাহলে কাইন্ডলি আচ্ছা হ্যালো যা একটু দেখেন। যে আমি আমি আসলে আজকে রেজিস্ট্রেশন করেছি, একটা ক্লাস মিস করেছি আর কি। ওটা যদি আমাকে একটু ব্যাকআপ দেওয়া যেত। শুনছেন? হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছেন কেউ? এখন এখন মোটামুটি শোনা যাচ্ছে হালকা। আচ্ছা। আসলে আজকে আমি বুঝলাম না আমাদের ডেটা লাইনে মনে হয় এরিয়াতে খুব প্রবলেম হচ্ছে। অ্যা যে এখনো ভেঙে ভেঙে আসতেছে আসলে। আচ্ছা। আমি জানি না অন্য পার্টিসিপেন্টরা বলতে পারে। আরো ২-১ জন বলবেন যে অন্যরা কি অবস্থা, অন্যরা কেমন দেখতেছেন?
জি ভাই না ওই একই এখন রকম শোনা যাচ্ছে। ভেঙে ভেঙে আসতেছে আর কি। মাঝে মাঝে সব সময় মনে করেন কখনো ভালো আসতেছে কখনো খারাপ আসতেছে এই আর কি। জি আচ্ছা, আপনাদের এরিয়াতে আজকে নেটের লাইন কেমন? আমাদের এরিয়াতেই আজকে নেটের লাইনের অবস্থা খুব খারাপ। হ্যাঁ, জি আমার আমার নেট লাইনের অবস্থা খুব ভালো আজকে, সমস্যা নেই আর কি। আচ্ছা একটু সময় দেন, দেখি আমি কি নেটটা বন্ধ করতে করো পারি। তো, নেটটা একটু বন্ধ করো। জাস্ট এই নেটটা একটু বন্ধ করো। আচ্ছা, এখন যে অবস্থায় আছে এইভাবে শুরু করি, কারণ আমার এখানে আজকে নেটের ব্যবস্থাটা ভালো নাই। হ্যাঁ, পুরো এলাকাটাই আমাদের আজকে নেটটা একটু খারাপ। তো এখন চাইলেও চেঞ্জ করতে পারবো না, শুধু শুধু সময় আপনাদের নষ্ট না করে আমরা আগাই, আমার মনে হয় এটা ভালো হবে। তো এখন ঠিক আছে, কিন্তু আসলে একদম শোনা না গেলে তো কিছু বুঝবো না, এটি হচ্ছে কথা। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখি আমি মুভ করার চেষ্টা করি, দেখি যে মুভ করে ইমপ্রুভ হয় কিনা, আপনারা ফিডব্যাক দিয়ে তাহলে ভাই আমরা- আচ্ছা একটু রেকর্ডটা তো ক্লিয়ার আসবে নাকি? হ্যাঁ হ্যাঁ ভাই রেকর্ডটা তো ক্লিয়ার আসবে, এটা আমি জানতে চাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ যদি হ্যাঁ রেকর্ডটা ক্লিয়ার আজকে না আসবে। বুঝতে পারি তাহলে রেকর্ডটা দেখে ক্লিয়ার হতে এখন পারে। এখন এখন কি শুনতে পাচ্ছেন? ওকে ভাই, এখন কিরকম? হ্যালো, জি এখন শুনতে পাচ্ছি। এখন কি একটু ভালো এর হচ্ছে চেয়ে না আগের বেটার মতো? আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে এইভাবেই আপাতত শুরু করি। হ্যাঁ, ভালো হচ্ছে অনেক। ওকে ফাইন। আচ্ছা আচ্ছা, আমি একটু ইন্টারফেয়ার করি, হ্যাঁ, মানে ডোন্ট টেক ইট আদারওয়াইজ। অ্যাকচুয়ালি আমার গত ক্লাসটা আমি আজকেই শুরু করেছি আর কি এখানে। তো গত ক্লাসটা কি 2 এক মিনিটে কোনো রিভিউ দেওয়া যাবে, বা এটা কি সম্ভব? কিছুই শোনা যাচ্ছে না। আমার মনে হয় ভাইয়া আপনি ওটা রেকর্ডিং দেখে নিন, তাইলে মনে হয় আপনার হয়ে যায়। সেটা আচ্ছা নাই আচ্ছা, কিন্তু কিন্তু আপনারা কি শুনতে পাচ্ছেন কিছু? না কিছুই এখন। তো শোনা যাচ্ছে না, তাহলে ওনার তো কিছুই শোনা যাচ্ছে না। হ্যাঁ আচ্ছা, এখন কি শুনতে পাচ্ছেন আমাকে? এখন এইভাবে হ্যাঁ ক্যারি ফরওয়ার্ড করি, কেমন? জি শুনতে পাচ্ছি। ওকে, এখন শুনতে সোহেল ভাই পাচ্ছি। এখন কিরকম অবস্থা, শুনতে পাচ্ছেন ভাই? হ্যাঁ, মোটামুটি শোনা যাচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা, আমরা লাস্ট ক্লাসটাতে যেটা দেখছিলাম, মোটামুটি আমরা কিছু স্ট্র্যাটেজি নিয়ে কথা বলছিলাম। জি সেই স্ট্র্যাটেজি গুলো আহ, মোটামুটি গত ক্লাসে যে কথাগুলো ছিল সেগুলো ছিল হচ্ছে যে আমরা মোটামুটি কি করতে যাচ্ছি বা কি বুঝতে যাচ্ছি তার একটা আহ, উম, ধারণা ছিল। এখন আমরা স্ট্রাকচার ওয়েতে যাওয়ার চেষ্টা করব। তো আচ্ছা আচ্ছা। গত ক্লাসে যা শিখছিলাম তা আমি আবার একটু আমরা বলি, হয়তো অনেকের মনে নাও থাকতে পারে, আরেকবার একটু খেয়াল করে। আমরা বলছিলাম যে আমরা আমরা অনেকেই দেখা যায় যে চিন্তা করি যে আমরা ই কমার্স ব্যবসা শুরু করব অথবা যে কোনো ব্যবসা শুরু করব। তো যখন শুরু করি, শুরু করার পরে দেখা যায় যে অনেক সময় আহ, আমরা বিজনেসে প্রথম দিকে প্রাথমিকভাবে সাকসেসফুল হইও, কিন্তু অনেক সময় আবার দেখা যায় যে সেই সাকসেসফুল হওয়ার ব্যাপারটা ধরে রাখা সম্ভব হয় না। হ্যাঁ, অথবা দেখা যাচ্ছে যে আমি একটা নতুন আইডিয়া বা নতুন কোনো কনসেপ্ট নিয়ে কাজ শুরু করলাম, কিছু দূর আগাবার পরেই দেখা যায় যে কম্পিটিটররা এন্টার করে ফেলে। হুম, বা হয়তো আপনি যখন শুরু করছেন, হয়তো বাসায় আপনি বেডরুমে শুরু করছেন, একটা প্রোডাক্ট নিয়ে চলতেছে, একটু বড় করলেন, এক্সপানশন করলেন, তখনই প্রবলেমটা ফেস করলেন। ঠিক আছে, তো এরকম অনেক কিছু হয়, তার কারণ আছে। কারণ হলো যে পৃথিবীর যে কোনো কাজের জন্য, যেমন একজন ডাক্তারের, একজন ইঞ্জিনিয়ারের, একজন লেখকের, গবেষকের, প্রত্যেকের যেমন প্রপার এডুকেশন এবং ট্রেনিংটা লাগে, আমাদের হয়তো অনেক সময় থাকে না। হ্যাঁ, তো হয়তো আমি বাই প্রফেশন একজন কোনো একটা কিছুতে পেশায় আছি, তার মানে যে আমি বিজনেসটা
সাকসেসফুল হতে পারবো তার কোনো গ্যারান্টি নাই, কারণ এটা একটা আলাদা স্কিল। যেমন সাঁতার শেখা একটা স্কিল, সাইকেল চালানো একটা স্কিল, এটাও একটা স্কিল। এখন অনেকে আমরা এন্টার করার পরে ২-৩ বার লস খাই। কারণ ওই স্কিলটা থাকে না। কোনো স্কিলই আসলে ন্যাচারালি মানুষের মধ্যে থাকে না। সে তো এটা ডেভেলপ করে। তারপরেই সেটাকে সে কি বলে আপনার লেভারেজ করতে পারে, তাই না? তো এখন এখন আচ্ছা, আ এক ভাইয়া একটা মেসেজ দিয়েছেন। আচ্ছা, সরি, আমি আসলে আমার ডেস্কটপ থেকে আজকে ক্লাসটা করতে পারতেছি না। আমার ডেস্কটপটা এখনো ঠিক হয় নাই। তো ল্যাপটপে একটু প্রবলেম আছে। আমি এক্সট্রিমলি সরি। তো আমরা আগাই। কারণ এভাবে দেরি করলে আমাদের নিজেদেরই লস। তো মূলত যে কথাতে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমরা ই-কমার্সটা বিজনেস বলেন অথবা যেকোনো বিজনেসই বলেন, হার্ভার্ড বিজনেস স্কুলের একটা স্টাডিতে আমরা থেকে জানতে পেরেছি যে পৃথিবীর যেকোনো ব্যবসার 96% ব্যবসা বন্ধ হয়ে যায় প্রথম ১০ বছর। এর মধ্যে আবার 95% বন্ধ হয়ে যায় প্রথম ২ বছরে। তার মানে টিকে হচ্ছে 4%। এই 4% এর মধ্যে যা খুবই সীমিত, তার মধ্যে আবার 95% কখনোই আপনার ৬ লক্ষ টাকার অধিক রেভিনিউ আর্ন করতে পারে না। এটা যেমন আমার আব্বার নিজেরই একটা ব্যবসা আছে, ৩০ বছরের ব্যবসা। তার মানে ওই ব্যবসাটা কিন্তু প্রথম 96% পার হয়ে 4% এর রেঞ্জে ঢুকে গেছে। কিন্তু তার টোটাল রেভিনিউ ৩ লাখ টাকার মতো। তো এরকম আমাদের অনেকের দোকান আছে, ফার্মেসি আছে, এইটা আছে, ওইটা আছে, অনেক রকম ব্যবসা আছে। যেমন ১০ বছর আগে ছিল তেমনই আছে। পারতেছে না। তো আসলে গ্রোথটা আমরা কোথা থেকে সিক করতে পারি? যে এইরকম বিষয়গুলো স্ট্র্যাটেজিগত বিষয় যেইটা আমরা এই কোর্সে শিখবো ইনশাল্লাহ। তো আমাদের প্রাথমিকভাবে আমরা এই কোর্সটা শেখার উদ্দেশ্য বা পারপাস হিসাবে কিছু স্ট্র্যাটেজি এবং গোল সেট করে নিয়েছিলাম। সেটা হলো ১ নাম্বার হলো যে আমরা এমন একটা বিজনেস করব যেটা হচ্ছে লং টার্মে গিয়ে আমাদেরকে বড় মানে আমাদের ড্রিম অ্যাচিভ করতে হেল্প করবে। আমাদের একটা অর্গানাইজেশন সেট করতে অ্যাচিভ করবে। আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাসেট, আমাদের সোশ্যাল অ্যাসেট, আমাদের কি বলবো যে আমরা যে আমাদের যে লাইফটা সেটাকে যদি আমরা সার্থকতা বা সাকসেসফুল হওয়ার সাকসেস স্টোরির কথা চিন্তা করি সেটা হতে সাহায্য মানে সেটাকে সাকসেসফুল হতে সাহায্য করবে। হুম? আমরা একটা যে ড্রিম দেখতেছি সেটা অ্যাচিভ করার বিষয়ে সাহায্য করবে। তো এটা হচ্ছে আমাদের পাওয়ার কথা। আর দ্বিতীয়ত হচ্ছে যে একটা বড় বিশাল আমরা একটা পরিসরে আমরা এদেরকে নিয়ে যেতে পারবো। হুম? এখন এই স্বপ্নটা যদি আমরা না দেখি তাহলে ১ম সমস্যাটা হবে কি? যে যেটা বলছিলাম যে নেপোলিয়ন হিল বলছেন যে বার্নিং ডিজায়ার না থাকলে কোনো কিছুই আসলে অ্যাচিভ হয় না। বার্নিং ডিজায়ার হচ্ছে প্রত্যেকটা অ্যাচিভমেন্ট এর শুরু। তাইলে এখন আমাদের তার মানে হচ্ছে যে একটা বার্নিং ডিজায়ার করতে হবে যে আমরা এমন একটা অর্গানাইজেশন করব যেটা কমপক্ষে ১০ বছর সাস্টেইন করবে। ক্রমাগত সেটাতে আমরা গ্রোথ সিক করতে থাকবো, থ্রাইভ করতে থাকবো। ইটস নট অ্যাবাউট সারভাইভ। হ্যাঁ, আমরা শুধু যে সারভাইভ করব অথবা মাসে ৳১০,০০০ ইনকাম করব এরকম না। শুরুটা হবে একদম জিরো থেকেই। বাট আমরা এটা হচ্ছে এভারলাস্টিং গ্রোথ এর দিকে যাব। একটা অর্গানাইজেশন ফর্ম করব এবং এইভাবে প্রফেশনাল ওয়েতে আমরা চিন্তা করব। তাহলে এইটা দেখা গেছে যে অনেকের মাথায় থাকে না। সেই অর্থে এটা হলো আমাদের ১ম লেসন। যে আমরা যেটাই করব। যেমন ধরেন কথার কথা আমরা এডুকম নিয়ে এখন আপনাদের সাথে আমি কথা বলতেছি। আ লাইক আমি যদি আমার ছোট্ট একটা পার্সপেক্টিভ শেয়ার করি, যে এডুকমে আমার একটা ইচ্ছা আছে যে আমরা বিজনেস আ আ প্রফেশনাল সাকসেসফুল হওয়ার জন্য যত ধরনের স্কিল, নলেজ, স্ট্র্যাটেজি এগুলো লাগে, একটা বাচ্চারও কিন্তু এডুকেশন লাগে তাকে বড় হতে। একটা ভালো মানুষ হিসাবে মানে বেড়ে উঠতে তার নলেজ শিক্ষা লাগে। তেমনি আমরা যদি ভালো একটা বিজনেসম্যান হতে চাই তাহলেও আমাদের মধ্যে স্ট্র্যাটেজি এগুলো লাগবে এবং আ সেই ট্রেনিং গুলো আমরা প্রোভাইড করব এডুকমের থ্রুতে। এইটা যেমন আমার একটা গোল। এখন আমার গোলটা যদি আমি একটা ভিশনের দিক থেকে আরো বড় করে চিন্তা করি, দেখা যাবে যে আমার ভিশন আছে যে ১০ থেকে ১৫ বছর পরে বা ২০ বছর পরে যেমন বাংলাদেশে আইবি এমন একটা ইনস্টিটিউশন যেখানে যারা পড়াশোনা করে এবং যারা পড়ায় তারা সবাই হচ্ছে যে অনেক আ কি বলবো অনেক বেশি সাকসেসফুল এবং তারা অনেক বেশি স্কিলড। হুম? তো তারা যে অর্গানাইজেশনে যায় সেই অর্গানাইজেশনটাকে ট্রান্সফর্ম করে দেয়। তার মানে কি ওইখানে কিছু একটা শিখায় যে জিনিসটা শেখানোর ফলে যে
ওইখান থেকে লিডার তৈরি হয়। তো সেরকম ভাবে কিন্তু আইবিএ তে কি অ্যাক্সেস সবার আছে? নাই। সো আমরা এডুকমে আমার ড্রিম হচ্ছে যে এমন একটা এডুকেশন প্ল্যাটফর্ম তৈরি করা যেটার থেকে আমরা ওই বিজনেস নলেজ গুলো পাবো, যে বিজনেস নলেজ গুলো একটা অর্গানাইজেশনকে তার গ্রোথ সিক করতে এবং ট্রান্সফর্ম করে এভারলাস্টিং একটা গ্রোথের দিকে বা গ্রোথকে অ্যাক্সেলারেট করতে সাহায্য করে। তো এই যে আমার একটা ড্রিম, এখানে এমন ড্রিম না যে আজকে এই ব্যাচে আছে, এখন আমরা ক্লাস করতেছি 8 জন, এই ব্যাচে বোধহয় 15 থেকে 20 জন এনরোল করেছে। সো দিস ইজ দ্য স্টার্টিং, কিন্তু এটাকে আমরা ওইভাবে যাব, হ্যাঁ, মানে ওইরকম বড় একটা জায়গায় নিয়ে যাব। তো ইট উইল বিকাম এ নেটওয়ার্ক। তাহলে এইভাবে যখন আমি ড্রিম করব তখন আমি এই রাস্তায় হাঁটবো, তাই না? আর আমি যদি এইভাবে চিন্তা করি যে আমরা একটা কোর্স করাবো, 10 জন 20 জন 50 জন 100 জন স্টুডেন্ট এখানে শিখবে, তাহলে এই পর্যন্তই থেকে যাবে। তো আমাদেরও প্রথমে মাইন্ডসেটটা থাকতে হবে যে না, আমরা একটা অর্গানাইজেশন ফর্ম করতেছি, ই কমার্স প্ল্যাটফর্ম ফর্ম করতেছি, যেটা হচ্ছে একদিন গিয়ে আলিবাবার মতো হবে, একদিন গিয়ে অ্যামাজনের মতো হবে। হুম। সো ন্যারো একটা ভিউ থেকে বা টানেল একটা ভিউ থেকে আমরা বের হয়ে আসতে চাই। আমরা একটা বড় একটা ওয়াইড একটা গোল নিয়ে আমরা যাব। অবশ্যই আমাদের এভারেস্টেও যদি উঠতে চাই, আস্তে আস্তে ছোট ছোট স্টেপ নিয়ে উঠতে হবে, একবারে লাফ দিয়ে উঠতে পারবো না। আমরা যদি হ্যারি পটারের বই 6টা বইয়ের মতো এত বড় একটা বইও লেখা শুরু হয়েছে কিন্তু একটা ছোট্ট সেন্টেন্স দিয়ে। সুতরাং আমাদের কাজটা হবে যে ছোট ছোট ধাপের মাধ্যমে আমরা আস্তে আস্তে আগাবো, বাট আমরা বড় করবো। এটা হলো 1 নাম্বার কথা ছিল। তো অ্যাজ এ বিজনেস পারসন, একটা বিজনেসকে সাস্টেইন করানোর জন্য আমরা ধরে নিচ্ছি যে আমাদের এখানে অনেক বেশি ফাইন্যান্সিয়াল ব্যাকআপ নাই। হ্যাঁ, তো যদি ফাইন্যান্সিয়াল ব্যাকআপই একমাত্র বিষয় না গ্রোথের জন্য, তাই না? এমন ব্যাপারটা এমন নয় যে দেখেন আজকে বড় বড় স্টার্টআপ বা অনেক বড় বড় কোম্পানি, গ্রামীণ ফোন, ব্র্যাক, যেমন বিকাশ, ব্র্যাক ব্যাংকের একটা প্রতিষ্ঠান, তাই না? কিন্তু এমনও অনেক প্রতিষ্ঠান আছে যেটা হচ্ছে যে একদম জিরো লেভেল থেকে শুরু হয়েছে। হ্যাঁ, তো সেটাও অনেক বড় কিছু একটা হইছে। তো আমরা ওইরকম চিন্তা করব যে কারো ফাইন্যান্সিয়াল সাপোর্ট থাকতে পারে, কারো অন্যরকম কোনো একটা সাপোর্ট থাকতে পারে। হ্যাঁ, ধরে নিলাম যে আমাদের কোনো সাপোর্ট নেই। তো আমরা জিরো লেভেল থেকে শুরু করব। তাহলে এই অবস্থায় অ্যাজ এ ওনার আমরা যখন ছোট বিজনেসটা শুরু করব, আমাদের প্রথম এবং প্রধান রেসপন্সিবিলিটি থাকবে একটাই, সেটা হচ্ছে যে কন্টিনিউয়াস রেভিনিউ এবং আ আ রেভিনিউ মানে সেল জেনারেট করা। তো যদি সেলটা বাড়তে থাকে তাহলে বিজনেস বাড়াটা কোনো বিষয়ই না, বা বিজনেসটা এক হলো সার্ভাইভ করবে, দ্বিতীয় হলো থ্রাইভ করবে। এইবার সেলটাকে বাড়ানোর জন্য আমরা লাস্ট ক্লাসে কিছু স্ট্র্যাটেজি দেখছিলাম। হুম, তো আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। তো সেই স্ট্র্যাটেজি গুলোর মধ্যে কি কি ছিল? প্রথমত হচ্ছে যে আমরা এমন একটা সিস্টেম ডেভেলপ করব যেখানে আমাদের মানে আমরা এখানে বলছিলাম যে কোকা কোলার একটা উদাহরণ দিয়েছিলাম যে কোকা কোলা হচ্ছে এমন একটা কোম্পানি যাদের প্রোডাক্ট কিন্তু হচ্ছে ভুয়া একটা প্রোডাক্টটা মানুষের শরীরের ক্ষতি করে, কিন্তু স্টিল পৃথিবীর 1 নাম্বার ব্র্যান্ড। সেটা তারা কিভাবে করছে? বিকজ তারা ওইভাবে তাদের প্রোডাক্টকে ডেভেলপ করছে, মার্কেটটা ডেভেলপ করছে, কন্টিনিউয়াস ইনোভেশন, ইন্টিগ্রেটেড মার্কেটিং সিস্টেম, ডিস্ট্রিবিউশন সিস্টেম, বিজনেস এক্সেলেন্ট, অপারেশনাল এক্সেলেন্স, এই সমস্ত জিনিসগুলো নিয়ে তারা আজকে পৃথিবীর একটা অব্যর্থ এবং হচ্ছে যে অদ্বিতীয় একটা ব্র্যান্ডে পরিণত। অ্যাপেলের ক্ষেত্রেও তাই। সব বড় বড় কোম্পানিগুলোর ক্ষেত্রে তাই। তো এবং এদের ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে কি, এর ক্ষেত্রে এই সমস্ত ব্র্যান্ড গুলো যারা এরকম বড় অবস্থায় চলে গেছে তাদের ক্ষেত্রে সবসময় একটা তাদের 90% বা অনেক বড় একটা পোর্শনের ভূমিকা হচ্ছে মার্কেটিং। মার্কেটিং শুরুই হয় হচ্ছে একেবারে কাস্টমারকে আন্ডারস্ট্যান্ড করার থেকে, ঠিক আছে, জিরো লেভেল থেকে। সো এই মার্কেটিং এর কাজ কি? লাস্ট ক্লাসে বলছিলাম যে অল্প টাকায় বেশি বেশি কাস্টমার ধরে আনা। এবং আমাদের একটা স্ট্র্যাটেজি হচ্ছে আমরা কাস্টমারের পিছনে ঘুরবো না। কাস্টমারদেরকে আমরা খুঁজবো না, আমাদেরকে খুঁজবে কাস্টমার। তো এই সিচুয়েশনটা কখন হয়? এখন এই সিচুয়েশনটা তখনই হয় যখন আপনার প্রোডাক্টটা, হ্যাঁ, যে আপনার কাস্টমারদের নিড অ্যানালাইসিসটা সঠিকভাবে হয়, কাস্টমারের টার্গেটিং সঠিকভাবে হয়, ইউনিক একটা প্রোডাক্ট আপনি ডেভেলপ করতে পারেন এবং এই প্রোডাক্টটার কি বলবো মার্কেট অফারিং বা আপনি যে অফারিংটা করবেন সেটাও অনেক, সেটা অনেক বেশি অ্যাট্রাকটিভ হয়। তখন কি হয়? কাস্টমারই আপনার পেছনে ঘুরতে থাকে। কেমন? এরপর এর সাথে বড় একটা বিষয় হচ্ছে যে ইন্টিগ্রেটেড মার্কেটিং ও ইনোভেশন সিস্টেম অলওয়েজ। যেমন ধরেন আজকে
কথার কথা আমি একটা উদাহরণ দিয়েছিলাম, খেয়াল আজকে যাই, যেমন মোটরোলা কোম্পানি কিন্তু পৃথিবীতে মোবাইল কিনে আসছে, তারপরে নোকিয়া ডমিনেট করছে, বাট তারা কিন্তু এখন আর নাই। ইভেন ব্ল্যাকবেরি বা এসটিসি, বিকজ মার্কেটে ফাইনালি কারা টিকে গেছে, যারা কন্টিনিউয়াস ইনোভেশন আপডেট ইমপ্রুভ করে গেছে, যেমন ধরেন অ্যাপেল, যেমন স্যামসাং, যেমন অ্যান্ড্রয়েড যতগুলো ব্র্যান্ড আছে বা অ্যান্ড্রয়েড। সো তারা কোনো না কোনো স্ট্র্যাটেজিকে নিছে এবং সেটাকে এস্টাবলিশ করছে, এবং কন্টিনিউয়াসলি ডেভেলপমেন্টের কোনো বিকল্প নাই। এটা একটা মানে কমন একটা আহ, আহ, কি কি বলবো, যে একটা কমন বিষয়, বিকজ যেমন দেখেন বিকাশ, রকেট, নগদ। এখন বিকাশকে কেউই টেক্কা দিতে পারে না বা টক্কর দিতে পারে না, কেন? বিকজ রকেট বলেন, নগদ বলেন, এরা যতক্ষণ না পর্যন্ত বিকাশের একটা স্টেজ পর্যন্ত আসে, বিকাশ তার থেকে 3 স্টেজ সামনে চলে যায়। ঠিক গুগল পৃথিবীর 19তম সার্চ ইঞ্জিন। এখন গুগলের অন্য কোনো সার্চ ইঞ্জিনের পাত্তাই নাই। ইয়ান্ডেক্স বা এরকম কিছু কিছু আছে যেটা চাইনিজদের জন্য আলাদা বা এরকম কিছু আছে, বাট গুগলের আশেপাশে কিছু নাই, বিকজ গুগল কি করছে যে আপনাকে কন্টিনিউয়াসলি ইমপ্রুভমেন্টের জায়গায় রেখে দিছে। সো ইনোভেশন করছে, হ্যাঁ। সো এখন এই জিনিসগুলো করলে কি হবে, যে স্ট্র্যাটেজি গুলো বললাম, যে স্ট্র্যাটেজিটা হবে যে আমরা কাস্টমারদের খুঁজবো না, কাস্টমাররা আমাদেরকে খুঁজবে। আচ্ছা, যদি তাই হয়, এটা হচ্ছে স্ট্র্যাটেজি নাম্বার 1। স্ট্র্যাটেজি নাম্বার 2 হবে আমরা এমন একটা সিস্টেম ডেভেলপ করব যেখানে কন্টিনিউয়াসলি কন্টিনিউয়াসলি আমাদের লিড জেনারেট হবে, এবং আমাদের সেল জেনারেট হবে, এবং আমরা আমাদের কত সেল হবে এটা প্রেডিক্ট করতে পারবো। ঠিক আছে? এটা কখন হয়, যখন আপনি একটা সিস্টেমেটিক মেথড অ্যাপ্লাই করবেন। যেমন লেটস সে ভালো ভালো গ্রামীণফোন প্রেডিক্ট করতে পারে নেক্সট মাসে তার কত সেল হচ্ছে, বিকজ তার কাছে অলরেডি ডাটা আছে। ডাটাটা তখনই থাকে যখন আপনি একটা ডাটা ড্রিভেন মার্কেটিং এবং টোটাল ডাটা ড্রিভেন কোম্পানিকে ডেভেলপ করবেন, হ্যাঁ। তো সেখানে আপনি যখন এইটা করবেন, তখন আপনি জানবেন যে আমি প্রত্যেক মাসে আমার মার্কেটিং এর এই পরিমাণ এফোর্ট বা এই পরিমাণ বাজেট আমি স্পেন্ডিং করলে এই পরিমাণ লিড জেনারেট হয়। আমাদের সেলস ফোর্সের এইরকম সেলসফোর্স এর কনভার্সন রেশিও এরকম, এবং দেন আমরা হচ্ছে যে মানে আমাদের ক্যাপাসিটি অনুযায়ী আমরা এত ইউনিট প্রোডাক্ট সেল করতে পারবো, এত প্রোডাক্ট সেল করার ফলে এত রেভিনিউ জেনারেট করতে পারবো, আমাদের এত পরিমাণ কাস্টমার রেফার হবে, এবং হচ্ছে যে এত পরিমাণ কাস্টমার রিপিট করবে। যেমন ধরেন স্বপ্ন স্বপ্ন জানে যে এই মাসে আমার এত সেল, তো নেক্সট মাসে আমার কত সেল হইতে পারে, হ্যাঁ। এবং এটা একটা কনসিস্টেন্ট একটা সবার ক্ষেত্রে, বড় বড় সকল কোম্পানির ক্ষেত্রে, কিন্তু বড় ছোট সবার ক্ষেত্রে যারা এইভাবে গুছায় সিস্টেমেটিক ওয়েতে ডাটা ড্রিভেন বা প্রসেস এবং ডাটা ড্রিভেন ওয়েতে যারা বিজনেস করতেছে। নাম্বার 2 গেল। নাম্বার 3 বললাম যে আমরা শুধু সুপার টার্গেটেড কাস্টমার নিয়ে কাজ করব, আমাদের সকলকে নিয়ে আমরা কাজ করব না, তাহলে আমাদের এনার্জি ওয়েস্ট হবে না, হ্যাঁ। এবং হচ্ছে টার্গেটিং করা এবং সুপার টার্গেটেড কাস্টমারদের, বিকজ যেমন ধরেন কথার কথা, ধরেন চুল পড়ে যাওয়া একটা সমস্যা, এই সমস্যাটা সবার হয়। এখন আমরা যদি সবাইকে গিয়ে চুল পড়ে যাওয়ার তেল বিক্রি করি, সবাই তো ইন্টারেস্টেড হবে না। তো আমি যদি কথার কথা যে 100 জনকে দেখাইলাম, 100 জনের মধ্যে হয়তো ইন্টারেস্টেড হলো 50 জন, হ্যাঁ। সেই 50 জনের মধ্যে হয়তো কিনলো ফাইনালি 10 জন। এই ঘটনাটা ঘটলো কেন? বিকজ হয়তো আমি জানি না, আমি টার্গেটিং না করেই আমি মার্কেটিংটা করছি, উদাহরণ দিচ্ছি। কিন্তু আমি যদি টার্গেট করে সুপার টার্গেটেড হইতো, ওই 50 জন মানুষকেই যেতে পারতাম যারা আসলে 10 জন 10টা কিনছে, হ্যাঁ। তাহলে কিন্তু আমার 50% মার্কেটিং কস্ট আমি সেভ করতে পারি, ঠিক না? তো এই জন্য আমরা সুপার টার্গেটেড কাস্টমার নিয়ে কাজ করব, এবং আমরা চেষ্টা করব যে অটোমেটেড একটা সিস্টেম জেনারেট করতে, এখানে হচ্ছে যে আমাদের কাস্টমার, আমাদের ভিজিটর কত, আমাদের কাস্টমার কি, আমাদের লিড কয়টা জেনারেট হচ্ছে, কয়জন কাস্টমার আপনার আমাদের পারচেস করতেছে, হ্যাঁ, তাদের বিহেভিয়ার কি। তো এই সব আরো গোয়িং ফরওয়ার্ড আরো অনেক অ্যাডভান্স জিনিস আমরা এই কোর্সে দেখবো। তো এই জিনিসগুলো আমরা এবং হচ্ছে যে আমাদের হিউম্যান এফোর্টটা কম, এরকম একটা সিস্টেম আমরা ডেভেলপ করবো, কেমন? এই কাজগুলো করার ফলে কি হবে, যে এই যে আমরা বললাম যে একজন আমাদের এজ এ মার্কেটার আমাদের বা এজ এ বিজনেস ওনার আমাদের
প্রধান দায়িত্ব হচ্ছে সেল জেনারেট করা। আমরা সেল জেনারেট করার পথটাকে অনেক বেশি বড় করে দিই। কেমন? তো এর মধ্যে অনেকগুলা জিনিস আসবে। সেটা ধাপে, ধাপে আমরা যাবো। তো এই কথাগুলো আমরা লাস্ট ক্লাসে বলছিলাম এবং আমরা আপনাদেরকে একটা আ এ ইয়েও দেখাইছিলাম যে একটা প্রজেকশন দেখাইছিলাম। যেমন দেখেন একটা মার্কেটিং এর কাজকে অল্প টাকায় বেশি লিড নিয়ে আসা। এখানে একটা ইয়ে আছে। একটা কোম্পানি ৫ টা লিড নিয়ে আসে আর সেলস টিম যদি কনভার্ট করে ২ টা, তাহলে তো টোটাল সেল হচ্ছে ২ টো। এভারেজ প্রাইস ৳৫০ হলে ধরেন ৳১০০ সেল হয়। কিন্তু সে যদি মার্কেটিংটা সঠিকভাবে করতে পারে তাহলে সে লিড আনতেছে বেশি অল্প টাকায় ১০০ টা ধরেন ১০০ টা লিড আসলে এই রেশিও অনুযায়ী সে ৫ টার মধ্যে ২ টা কনভার্ট করলে ১০০ টার মধ্যে ৪০ টা কনভার্ট করবে এবং আল্টিমেটলি তখন তার রেভিনিউ হয় ২০০০। এবং যদি সেলসকে সে অপটিমাইজ করতে পারে অর্থাৎ সেলস সেলসের জন্য কি করতে হবে এটার মধ্যে যদি অটোমেশন আনতে পারে, এটার মধ্যে ম্যানেজমেন্ট সিস্টেম, সিআরএম ইন্টিগ্রেশন করতে পারে। এরপরে যদি হচ্ছে যে সিস্টেমেটিক ওয়েতে সেলসম্যানরা কাজ করে, ইভেন সেলসের জন্য যে অন্যান্য টুল যেমন ওয়েবসাইট ইটসেলফ একটা সেলস পারসন, চ্যাটবট একটা সেলস পারসন, ইভেন সেলস পারসন যারা মানে ওভার ফোনে কাস্টমারকে সাথে কথা বলে কাস্টমার সার্ভিস, হ্যাঁ? এবং অন্যান্য সকল সেলস ফোর্স যেটা আছে সেটাকে যদি আপনি সিস্টেমেটিক ওয়েতে ডেভেলপ করতে পারেন তাহলে হয়তো ওই ১০০ টার লিডের মধ্যে আপনার ৬০ টা কনভার্সন হবে। তাহলে দেখেন আপনার রেভিনিউ এখানে 50% বেড়ে যাবে। এরপরে আসতেছে হচ্ছে যদি আপনার অপারেশন অর্থাৎ আপনি কাস্টমারকে যা প্রমিস করছেন তাই যদি ডেলিভার করেন তাহলে কাস্টমার স্যাটিসফাইড হবে। যদি তার থেকে বেশি ডেলিভারি করতে পারেন তাহলে সে ডিলাইট হবে। এবং যত বেশি কাস্টমার ডিলাইট হবে সে তত বেশি আপনার কোম্পানিতে রিপিট করবে। একটা উদাহরণ দেখাইছিলাম যে স্বপ্নে আমরা যখন যাই আগুরায় যাই তখন বলে আপনার কাছে কি কার্ড আছে স্যার আপনার মেম্বারশিপ আছে মেম্বারশিপ দিয়ে সে আসলে কি দেখে আমাকে তার বোনাস দেওয়াটা ইম্পর্টেন্ট না সে দেখে যে একটা কাস্টমার কতবার রিপিট করতেছে এবং রিপিট কাস্টমার কি আগে যে প্রোডাক্টগুলো কিনছে সেই প্রোডাক্টটা আবার কিনতেছে কিনা এটা ইন্ডিকেট করে যে স্বপ্ন বা আগুরা এদের ব্রাঞ্চের সার্ভিসের কোয়ালিটি কত ভালো। তো যখন কাস্টমার রিপিট হবে দেখেন এই একটা কাস্টমারকে নতুন কাস্টমারকে আনতে গেলে আপনার মার্কেটিং এর খরচ আছে কনভার্সন সেলস টিমের এফোর্ট আছে খরচ আছে। যেমন ধরেন সিঙ্গার থেকে আমি আমার লাইফে ২ বার ফ্রিজ কিনছি। তো ১ম বার সিঙ্গারে যাওয়ার পরে ফ্রিজ কেনার সময় কিন্তু আমার অনেক দেখতে হইছে, অনেক চিন্তা করতে হইছে, অনেক কথা বলতে হইছে। 2nd টাইম যখন কিনছি আমার একটা কনফিডেন্স চলে আসছে যে না সিঙ্গারের ফ্রিজ ভালো ফ্রিজ আমার টেনশন নাই। 2nd টাইম কিন্তু আমার পিছনে তাদের অত সময় যায়নি। কেমন? তো সবকিছুরই একটা কস্ট আছে, তাই না? সো এক্ষেত্রে যখনই সেলস টিম অপটিমাইজ হয়ে যাবে, রিপিট কাস্টমার আসবে, আমাদের সেলস কিন্তু অনেক বেড়ে তারপর আরেকটা বিষয় হচ্ছে যে ক্রস সেল, আপ সেল। যেমন আমি একটা উদাহরণ দিছিলাম যে আমি সেলুনে যাই, সেলুনে হয়তো আমি গেছি চুল কাটাতে, আমার বাজেট হয়তো ৳১০০। তো সেলুনের উনি বলতেছে যে চুল কাটতে, কাটতে বলবে যে, "স্যার আমি কি শেভ করে দিতে পারি আপনাকে? শেভ কি করবেন?" আ তো দাড়ি তো বড় হয়ে গেছে। তখন হয়তো বললাম যে, "আচ্ছা শেভ করে করান।" তখন হয়তো সে আমাকে আরো ৳৮০ র প্রোডাক্ট সেল করবে। সেই সময় কিন্তু সে বলতেছে যে, "স্যার আ আপনি কি আপনার মুখে তো দাগ আছে, আপনি কি একটু ফেসিয়াল করবেন কিনা?" হয়তো ৳২০০ র আমি একটা ফেসিয়াল করলাম। ১ম যেটাকে হচ্ছে ক্রস সেল মানে হচ্ছে যে জুতা কিনতে গেছে আমাকে কালিও সেল করে। এটা হলো ক্রস সেল বা চুল কাটাতে গেছে আমাকে শেভ করাইলো। এটা হলো ক্রস সেল। আর আপ সেল কি আরো হাই ভ্যালু একটা প্রোডাক্ট সেল করে দেওয়া। যেমন সে আমাকে এখন ৳২০০ র একটা মাসাজ বা একটা কোনো ফেসিয়াল করায় দিল। তাইলে আমি গেছিলাম ৳১০০ খরচ করতে আমি ৳৪০০ খরচ করে আসছি। তাই না? সো এই ওয়েতেও কিন্তু আপনি অনেক বেশি আপনার ভলিউম বাড়াইতে পারেন। এরপরে আসে হচ্ছে রেফারেল। একটা স্যাটিসফাইড কাস্টমার আরেকটা স্যাটিসফাইড কাস্টমারকে ক্রিয়েট করে। সো এই সিম্পল রুলে আমরা কিন্তু কন্টিনিউয়াসলি আমরা গ্রোথ সিক করতে পারি। এটা গেল একটা কথা। আরেকটা জিনিস হচ্ছে আমরা বলছিলাম যে দেখেন জে কার্ভ যে বিষয়টা, জে কার্ভ বিষয়টা তখনই আসে একটা বিজনেসে যেমন জে কার্ভ আসছে Google এ, Apple এ, তারপরে Facebook এ এরকম বড় কোম্পানি যারা জে কার্ভ পায় তারা হয় কি তাদের প্রত্যেকটা কাস্টমার কমপক্ষে একটা কাস্টমার কমপক্ষে আরেকটা কাস্টমারকে রেফার করে। বিকজ অফ দেয়ার মানে কোয়ালিটি সার্ভিস। সো আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যদি কোয়ালিটি সার্ভিসটা এনশিওর করতে পারি তাহলে আমাদের কাস্টমার রিপিটেশন হবে, খারাপ কাস্টমার আসবে এবং আমরা দ্রুত ওই যে ড্রিমটা আমরা দেখছি যে আমরা ১০ বছরের বেশি টিকবো এবং হচ্ছে যে আমরা বড় একটা অর্গানাইজেশনের দিকে যাবো, সেখানে যেতে পারবো। তো আ এখন আরেকটা কথা বলছিলাম যে আমরা যখন একটা প্রোডাক্ট তৈরি করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রোডাক্ট নিয়ে বসে থাকলেও যদি কাস্টমারকে কমিউনিকেট না করি
তাহলে কাস্টমার সেই প্রোডাক্টটা কিনবে না, তাই না? তো কেনার জন্য আমাকে প্রথমে অ্যাওয়ার করতে হবে। যত সংখ্যক মানুষ অ্যাওয়ার হয়, আহ, যেমন আমরা সামনে দেখছিলাম যে যারা যত সংখ্যক মানুষ অ্যাওয়ার হয় তার থেকে কিছু কম সংখ্যক মানুষ ইন্টারেস্টেড হয়, তার থেকে কিছু কম সংখ্যক মানুষ কেনার জন্য কনসিডার করে, এবং তার থেকে কম সংখ্যক মানুষ ইন্টেন্ট করে, মানে হচ্ছে কোনো না কোনো যেমন দোকানে ভিজিট করে, ফোন কল করে, মেসেজ দেয়, ঠিক আছে, ওয়েবসাইট ভিজিট করে, then তার থেকে কম সংখ্যক মানুষ পারচেস করে। পারচেস করার পরে আসে হচ্ছে আপনার স্যাটিসফ্যাকশনটা যদি ঠিক থাকে তাহলে রিপিট হয় অথবা হয়তো রেফার হয়। তো এই হলো ওভারঅল একটা প্রসেস, হ্যাঁ? তো এই জিনিসগুলো আমরা একটু ঝালাই মানে প্রাথমিকভাবে আইডিয়া নিছিলাম। আরেকটা জিনিস হচ্ছে তাহলে এখন কাস্টমারকে অ্যাওয়্যার করার জন্য কি উপায় আছে? ২ টা উপায়। একটা হচ্ছে ইনবাউন্ড লিড, অর্থাৎ আপনার কাস্টমার যখন একটা প্রোডাক্ট কিনে, তখন সে যখন অনলাইনে সার্চ করে YouTube, Google অথবা Facebook, হ্যাঁ? বিভিন্নভাবে সার্চ করলে সে আপনার কাছে অ্যাজ এ ইনবাউন্ড হিসাবে আসতে পারে, আপনার ওয়েবসাইটে হোক বা আপনার দোকানে হোক। অথবা সে কি করতে পারে, আপনি তাকে অ্যাডভার্টাইজমেন্ট দেখানোর মাধ্যমে পেইড ট্রাফিক হিসাবে অথবা পেইড অ্যাডভার্টাইজমেন্ট মাধ্যমে, যেমন তো এর মধ্যে আছে মার্কেট প্লেস, ক্লাসিফাইড ওয়েবসাইট, টেলিভিশন অ্যাড, রেডিও অ্যাড, গুগল অ্যাড, বিলবোর্ড, লিফলেট, নিউজ পেপার, এসএমএস মার্কেটিং, ইমেল মার্কেটিং, ফেসবুক অ্যাডভার্টাইজিং ইত্যাদির মাধ্যমে আপনার প্রোডাক্টও তাকে দেখাইতে পারেন। দেখানোর মাধ্যমে আপনি অর্ডার জেনারেট করতে পারেন। তো আপনি লিড সোর্স কোনটাকে চুজ করবেন সেটা ডিপেন্ড করে হচ্ছে আপনাকে একটা স্কোরিং করবেন। দেখাইছিলাম যে আপনার এই মুহূর্তে আপনি কোনটা কোনটা করার জন্য কতটুকু রেডি আছেন, যত বেশি রেডি থাকবে তত বেশি স্কোর দিবেন। কস্ট কত, যেটা কস্ট বেশি সেটাকে আপনি কম রেটিং দিবেন, যেটা কস্ট কম সেটাকে আপনি বেশি রেটিং দিবেন। তারপর হচ্ছে ইমপ্যাক্ট, কোনটা বর্তমানে সবচেয়ে বেশি মানুষের চাহিদা বেশি বা মানুষ বেশি কোনটাতে আহ, বেশি ইউজ করে। ইমপ্যাক্ট অনুযায়ী আপনি একটা যেটাতে বেশি কাস্টমার এঙ্গেজ হতে পারে সেটাকে বেশি দিবেন, যেটা ইমপ্যাক্ট কম বা যেটা কম ইফেক্টিভ সেটাকে কম দিবেন। তিনটাকে গুণ করে একটা রেজাল্ট বের করবেন, তারপর প্রায়োরিটাইজ করবেন যে কোন মেথডটা আগে আপনি অ্যাপ্লাই করবেন, কোনটা পরে অ্যাপ্লাই করবেন। পরে এইভাবে সোর্সকে চুজ করবেন। তারপর আমরা দেখাইছিলাম যে কাস্টমার আসলে কিনে হচ্ছে তার নিডের জন্য। মানুষের সাধারণত নিড হচ্ছে কতগুলো বেসিক নিড, আসলে ফুড, ক্লোথ, শেল্টার, এডুকেশন, মেডিসিন, ট্রেনিং, এন্টারটেইনমেন্ট। অ্যাডিশনাল নিডের মধ্যে আছে সিকিউরিটি, সেভ টাইম, সেভ মানি, কমফোর্ট, লাভ, অ্যাট্রাক্ট, অপোজিট জেন্ডার, ফ্যাসিলিটি টু চাইল্ড, ফ্যাসিলিটি টু প্যারেন্টস, কমিউনিকেশন, আর্ন মানি এবং ট্রান্সপোর্টেশন। কেমন? এগুলো যদি আপনি কাস্টমারকে বলতে পারেন তাহলে কাস্টমার কিনবে, বিকজ মানুষ নিড হইলে মানে এগুলো হচ্ছে মানুষের নিড। এখন মানুষ কি করে, মানুষ যদি নিড থাকে সেটা ফুলফিল করার জন্য চেষ্টা করে। নিডের কয়েকটা প্রকার আছে। একটা হচ্ছে ইন্টারনাল, যেটা হচ্ছে শরীরের ভিতর থেকে আসে, যেমন খাদ্য, হ্যাঁ, যেমন বস্ত্র, চিকিৎসা ইত্যাদি। আরেকটা হচ্ছে এক্সটার্নাল, যেমন হচ্ছে আপনার মানুষের কাছ থেকে দেখে আমরা যেটা শিখি বা এক্সটার্নাল সোর্স থেকে যেগুলো জানি। তো সেই নিড গুলো এখন এর মধ্যে ২ রকম আছে। একটা হচ্ছে ছোট কম দামি প্রোডাক্ট যেমন বিস্কিট ইত্যাদি। হ্যাঁ? আরেকটা হচ্ছে দামি প্রোডাক্ট, মোবাইল ফোন, শাড়ি বা জামা। তো হাই ভ্যালু প্রোডাক্ট গুলো আমরা সার্চ করে কিনি। হাই ভ্যালু প্রোডাক্ট গুলো আমরা সার্চ ছাড়াই বিজ্ঞাপনের মাধ্যমে অ্যাওয়্যার হয়ে দোকানে গিয়ে সরাসরি কিনি। মানে এটা নিয়ে বেশি চিন্তা করি না। তো মানুষ যখন এই কারণগুলো খুঁজে পায় কোনো একটা প্রোডাক্টের মধ্যে, তার তার প্রবলেম কিন্তু এগুলো এমনিতেই আছে। তখন যখন মানুষ এই সলিউশন গুলো খুঁজে পায় তখনই সে সেটা কেনার জন্য আগ্রহী হয়। এখন যখন কেনার জন্য আগ্রহী হয় তখন তার কিছু বাধা আসে। সে ফানেলের মধ্যে আমি দেখাইছিলাম যে যখন মনে করেন আমার হুন্ডা দরকার, আমার একটা বাইক দরকার, আমার যাতায়াতে খুব অসুবিধার মধ্যে আছি। তো একটা হুন্ডা কোম্পানি একটা অ্যাডভার্টাইজমেন্ট দিল। তো আমি আনঅ্যাওয়ার থেকে অ্যাওয়ার স্টেজে ঢুকলাম। বাট আমি হুন্ডাটা এখন কিনবো না। বিকজ আমার কাছে হয়তো টাকা নেই। আমি ইন্টারেস্টেড বাট হয়তো কনসিডার করতেছি না। বা কিন্তু যার কাছে টাকা আছে বা যার কাছে বেশি ইন্টারেস্টেড আছেন যিনি, তিনি হয়তো কনসিডার করবেন। কি কনসিডার করবেন? এই জিনিসগুলো কনসিডার করবেন। সেটা হলো যে এই জিনিসটা কি আসলে আমার দরকার আছে কিনা? আমার কাছে এটা কেনার জন্য টাকা আছে কিনা? অথবা টাকা দেওয়ার জন্য যে মেথড হয়তো ইএমআই সিস্টেম থাকতে পারে বা অন্যান্য কোনো সিস্টেম থাকবে সেটা আমার কাছে আছে কিনা? তারপরে আমি যে প্রোডাক্টটা কিনবো এটা কি আসলে বিশ্বাসযোগ্য? এটা কি ভালো কোম্পানির প্রোডাক্ট? এটা যা বলতেছে তার কথা কি সত্য কিনা? এটার জন্য কিন্তু ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট করে নায়ক নায়িকারা আইসা বলে এটা কিনে এটা খান, তাই না? আমাদের ট্রাস্টটা জেনারেট করে। এরপর হচ্ছে ফিয়ার, যে আসলে লেটস সে যে ফিয়ার যে এই প্রোডাক্টটা আসলে কি ভালো কিনা, এটা কি আসলে ওই পরিমাণ চলবে কিনা, আমি কি চালাইতে পারবো কিনা, এর মধ্যে তো ২ নাম্বারই তো, যদি নষ্ট হয়ে যায় তাহলে পার্টস পাবো কোথায়, ইত্যাদি ইত্যাদি।
এরপরে হচ্ছে যে অথরিটি, যে এটা কি সরকার অ্যাপ্রুভ করছে কিনা, এটা কি সরকারের বাংলাদেশে চালানোর পারমিশন আছে কিনা, ইত্যাদি ইত্যাদি। তারপরে দেখে হচ্ছে যে এই জিনিসটা কি আমি চালাইতে পারবো কিনা, এটা কি শিখতে পারবো কিনা, এটা আমার জন্য কিনা। তারপরে হচ্ছে ফাইন্যান্সিয়াল বেনিফিট কি, এটা অন্য থেকে কিনলে কি লাভ হয়, আর আমাদের এখন এদের থেকে কিনলে কি সুবিধা। এই জিনিসগুলো যখন মানুষ বুঝতে পারে এটা আমার আসলে কি কি বিষয়ে কাজে লাগবে, এগুলো যখন না বুঝতে পারে তখনই করে কি এই ইন্টেনশনটা নেয় না, হয় না। মানে ইন্টেন্ট করে, বাট ইভ্যালুয়েশনে এসে যখন দেখে যে না কোনো একটা কারণ আছে না কেনা, তখনই সে এখান থেকে আউট হয়ে যায়। এখন একজন সেলসম্যানের কাজ হচ্ছে তার না কেনার যে কারণগুলো আছে সেই কারণগুলো, অবজেকশন গুলো handle করা। ঠিক আছে, একটা বাইকের দোকানে গিয়ে আমরা কত প্রশ্ন করি যে ভাই কিস্তিতে নেওয়া যায় কিনা, কয়টা গিয়ার আছে, কয়দিন চলে, এগুলো কি ভালো কিনা, আপনি কি মনে করেন, আপনাদের এগুলো কি কাস্টমাররা কেমন, এর আগে যারা কিনছে তারা কি বলে, হ্যাঁ সবচেয়ে ভালো মডেল এগুলা কথা কি, মানে হলো কেনার আগে আমি একটু বাজায় দিই যে যা আমি যে ডিসিশন নিচ্ছি আমার ডিসিশন ঠিক আছে, তাই না? তো এগুলো হচ্ছে বেসিক কিছু কনসেপ্ট, আপনারা অনেকেই জানেন, জাস্ট আমি আপনাদের সাথে একটু পাস করে নিলাম মূল কোর্সে ঢোকার আগে। তো এই শীটটার অন্যান্য অংশগুলো এখনো পর্যন্ত রিলেভেন্ট না, তাই শেখাচ্ছি না বা বলতেছি না এই বিষয়ে কোনো কথা। তো আসেন এখানে আমরা ফর্মালি কোর্সটার মধ্যে কিছু জিনিস দেখি। ই কমার্স প্রশিক্ষণ কোর্স আমরা করতেছি। তো এই কমার্স এই এর মধ্যে বেশি অনেকগুলো কথা আছে আমরা অলরেডি জানি, বাট আমাদের জানা আমারও দরকার আছে। দেখেন ই কমার্স কি, এটা সবচেয়ে সহজ আমার ভাষায়। ই কমার্স হচ্ছে মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে ইন্টারনেটের কোনো পণ্য বা সেবা উপস্থাপন করার মাধ্যমে ক্রয় বিক্রয় করা। তাহলে এখানে ইম্পর্টেন্ট হচ্ছে কম্পিউটার, মোবাইল ব্যবহার করে, ইন্টারনেট ব্যবহার করে পণ্য বা সেবা উপস্থাপন করতে হবে। ইন্টারনেট জগতে যদি আপনি পণ্য বা সেবা উপস্থাপন করেন তাহলে সেটাকে ই কমার্স করতে হবে। ইন্টারনেট জগৎ, কম্পিউটার, মোবাইলের মাধ্যমে যদি আপনি পণ্য বা সেবা উপস্থাপন না করেন তাহলে সেটা ই কমার্স বলা জরুরি না। ঠিক আছে, ক্রয় এবং বিক্রয়টা অনলাইনে মিডিয়ামকে ইউজ করে করতে হবে। এফ কমার্স কি, ফেসবুকের মাধ্যমে কেনা বেচা করাই হলো এফ কমার্স। ঠিক আছে, এখন আসলে আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি এফ কমার্স বলতে আসলে কিছুই নাই, এটা ই কমার্সের একটা অংশ, বা আমরা একটা ভুয়া নাম দিয়ে এটা নিয়ে ব্যস্ত হয়ে গেছি। তো ই কমার্সের ওয়ার্কফ্লোটা কিভাবে কাজ করে, হ্যাঁ, ই কমার্সের ওয়ার্কফ্লোটা এইভাবে কাজ করে। দেখেন আমরা সবাই বর্তমানে একটা ফিজিক্যাল ওয়ার্ল্ডে বসে আছি, এখানে আপনিও আছেন, তাই না? তো সারা পৃথিবীতে যখন ইন্টারনেট ছিল না তখন জগৎ একটাই ছিল, মনে করেন এই ফিজিক্যাল ওয়ার্ল্ডটাই ছিল। ঠিক আছে, নদী, সমুদ্র, এইটাই। কিন্তু যখন ইন্টারনেট জগৎটা চলে আসলো তখন এই ওয়ার্ল্ড পরে আরেকটা ওয়ার্ল্ড চলে আসছে, যেমন হ্যাঁ যেটাকে ধরেন ইন্টারনেটের ওয়ার্ল্ড, এটাকে নীল কালার দিয়ে করি, এটাকে ধরেন ওয়ার্ল্ড। দেখেন আগে মানুষ, হ্যাঁ, দোকান বাড়ি ঘর সবকিছু এখানে করতো, দোকান, মার্কেট, হ্যাঁ, শপিং মল, প্রোডাক্ট, হ্যাঁ, হাসপাতাল, স্কুল, সব এই ওয়ার্ল্ডেই থাকতো। অর্থাৎ কোনো কিছু হইতে হইলে, কোনো কিছু পাইতে হইলে আপনাকে ফিজিক্যাল ওয়ার্ল্ড, ফিজিক্যাল শপে সরাসরি গিয়ে অথবা আপনাকে সরাসরি এসেই সার্ভিসটা দিত। কিন্তু ইন্টারনেটের জগৎটা যখন হয়ে গেল পৃথিবীতে, এই অনলাইনে স্টোর হওয়া শুরু করছে। হ্যাঁ, অনলাইন কেনা বেচা, ইনফরমেশন দেখানো, অনলাইন চিকিৎসা, অনলাইন শিক্ষা, ট্রেনিং, অনলাইনে খাবার বিক্রি, খাবার দেখানো, অনলাইনে মুভি দেখানো, অনলাইনে পুরানো জিনিস কেনা বেচা, নতুন জিনিস কেনা বেচা, সেবা দেওয়া, সেবা সম্পর্কে জানানো, সেবা উপস্থাপন করা, এখানে চলে আসলো। হ্যাঁ, সো এখন এই জগৎটা কিভাবে কাজ করে সেটাই আমরা একটু দেখি। দেখেন একটা ই কমার্সের ওয়ার্কফ্লোটা এইভাবে কাজ করে, কাস্টমার প্রথমত হচ্ছে ইন্টারনেট অথবা মোবাইল বা এসএমএস বা এই ধরনের ইলেকট্রনিক মিডিয়া, হ্যাঁ, এই কোনো একটা মিডিয়ার মাধ্যমে হয় সে প্রোডাক্ট খুঁজে, তার যে প্রোডাক্টটা প্রয়োজন, অথবা তাকে কোনো একটা প্রোডাক্টের ইনফরমেশন দেখানো হয়। দেখানোর পরে ফাইনাল যখন তাকে তার এইগুলো সম্পর্কে জানানো হয়, তার ফাইন্যান্সিয়াল বেনিফিট বোঝানো হয়, কেনার জন্য পেমেন্ট গেটওয়ে থেকে আরম্ভ করে যে রকম সুযোগ সুবিধা দরকার সেগুলো দেওয়া হয়, কিভাবে ডেলিভারি হবে, কিভাবে সে অর্ডার করবে, এই সমস্ত বিষয়ে এনশিওর করে দেওয়া হয়। তখনই সে একটা অর্ডার প্লেস করতে পারে, এবং এই অর্ডারটা প্লেস করা হয় কোথায়, আপনার ইনফরমেশন উপস্থাপন হয়েছে যেখানে, ইনফরমেশনটা যেখানে উপস্থিত করেছেন আপনি, যেমন সেটা হতে পারে বিজয়.কম, সেটা হতে পারে দারাজ, সেটা হতে পারে ইভেন্ট, সেটা হতে পারে ফেসবুক পেজ,
সেটা হতে পারে হোয়াটসঅ্যাপ, সেটা হতে পারে আপনার ওয়েবসাইট, সেটা হতে পারে আপনার ইউটিউব, সেটা হতে পারে আপনার ইনস্টাগ্রাম পেজ, সেটা হতে পারে আপনার টুইটার পেজ, হ্যাঁ, পেজ অথবা এসএমএস অথবা ইমেল। সে একটা অর্ডার প্লেস করার পরে সেই অর্ডারটা চলে আসে হচ্ছে আপনার কাছে, হ্যাঁ, সেটা ওয়েবসাইটে হতে পারে অথবা যেখানে আপনি উপস্থাপন করছেন সেইখানে। এখন যখনই আপনি অ্যাওয়ার হবেন যে আপনার একটা অর্ডার কাস্টমার প্লেস করে ফেলছে, এই প্রোডাক্টটা কিনে ফেলছে, তখন আপনার দায়িত্ব হচ্ছে এই অর্ডারটা ফুলফিল করা। যেমন আমাদের কাছে আপনারা যারা পেমেন্ট করে এই কোর্সে রেজিস্ট্রেশন করেছেন, তারা রেজিস্ট্রেশন করার পরে এই কোর্সটা তো আমাদেরকে ডেলিভারি করতে হবে, তাই না? এই যে এখন আমরা ক্লাস করতেছি মানে তো আমরা সাপ্লাই দিচ্ছি। এখন সাপ্লাই দেওয়ার মধ্যে আসলে কি কি পড়ে? এর মধ্যে ৩ টা পার্ট মেইন। একটা হচ্ছে ইনবাউন্ড লজিস্টিক। ইট মিনস যেমন ধরেন আমি যদি দারাজে এখন অর্ডার দেই, দারাজ তো সেই প্রোডাক্ট গুলো নিয়ে বসে নাই। সেই প্রোডাক্ট গুলো সে ইমিডিয়েটলি আপনার অর্ডারটা ফুলফিল ফরওয়ার্ড করে দিচ্ছে তারা যে সাপ্লায়ার বা যে মার্চেন্ট তাকে। তাইলে সেই মার্চেন্ট থেকে আবার দারাজ পর্যন্ত আসতেছে, এটাকে বলা হয় ইনবাউন্ড লজিস্টিক। ইনবাউন্ড হচ্ছে যে দারাজ থেকে আবার আপনাকে ডেলিভারি করা হচ্ছে, এটাকে বলা হয় আউটবাউন্ড লজিস্টিক। এক্সট্রিমলি সরি, আমাকে কেউ স্যার না বললে খুব খুশি হব। আর দ্বিতীয়ত হচ্ছে সাউন্ডের সমস্যার জন্য আমি দুঃখিত। আপনারা কষ্ট করে একটু আমার সাথে থাকেন। ভিডিওটা দেওয়ার আশা করি একদম ক্লিয়ার সাউন্ড পাবেন। তো যে টপিকে ছিলাম সেটা হলো যে তারপরে আসতেছে হচ্ছে প্রথমত হচ্ছে যে আপনার যে ফিজিক্যাল প্রোডাক্টটা যদি ফিজিক্যাল প্রোডাক্ট হয়, হ্যাঁ, অথবা সেবা হয়, সেটার জন্য যে যে জিনিস লাগবে, যেমন এই যে জুমের যে সফটওয়্যারটা আমরা ইউজ করতেছি একটা পেইড সফটওয়্যার। হ্যাঁ, ২ ঘন্টা পর্যন্ত ক্লাস করা যায়, পেইড না হলে ৪০ মিনিট পরে কিন্তু এটা আর ক্লাস করা যেত না। তাহলে এই সফটওয়্যারটা আমরা কিনতে হচ্ছে। তার মানে এই আপনি যে সার্ভিস বা প্রোডাক্টটা কিনবেন সেটার জন্য যে সার্ভিসটা, হ্যাঁ, সেটার ব্যাক এন্ডে বা সেটার জন্য যে সোর্সিং এর কাজগুলো, লজিস্টিক এর কাজগুলো বা সাপ্লাই চেইন এর কাজগুলো, এগুলোই হচ্ছে আপনার ইনবাউন্ড লজিস্টিক। তারপরে হচ্ছে এগুলো আপনি যদি কোথাও ওয়্যারহাউজিং করেন, সেখানে লেবেলিং, প্যাকেজিং এই সমস্ত করেন, এটাকে ফুলফিলমেন্ট বলা হয়। তারপরে হচ্ছে সেটাকে ডেলিভারি করা, যেটাকে আমরা বলে থাকি লজিস্টিক। এই সম্পূর্ণ কাজগুলোই হচ্ছে সাপ্লায়ার পার্ট। ফাইনালি এই কাজগুলো করার পরে চলে আসে কাস্টমারের কাছে। কাস্টমার যদি আপনার প্রোডাক্টটা পাওয়ার পরে খুশি থাকে তাহলে সে আপনাকে 5 স্টার একটা রিভিউ দেয় এবং সেই রিভিউটা পেলে পরে আপনার ফুল কাস্টমাররা আপনাকে আরো বেশি অর্ডার করে। আর যদি রিভিউ নেগেটিভ হয় তাহলে আপনার কাস্টমাররা আর আপনাকে অর্ডার করবে না। তো এটা হচ্ছে, এখন কথা হলো যে ই-কমার্সটার আসলে সম্ভাবনাগুলো কি? হ্যাঁ, কেন এত জনপ্রিয় হচ্ছে? আসলে ই-কমার্স এখন ভয়াবহ পর্যায়ে জনপ্রিয় হবে এটাই স্বাভাবিক। সারা বিশ্বে হয়েছে, বাংলাদেশেও হবে। তো এর ১ম কয়েকটা কারণ আছে, এটা জানা দরকার। প্রথমত হচ্ছে ইন্টারনেটের ব্যবহারটা দিন, দিন বেড়ে যাচ্ছে। কারণ মানুষের কাছে আগে একটা তথ্য জানতে হলে সরাসরি যেতে হতো। এখন মানুষের কাছে ছিল আগে কম্পিউটার, এখন হচ্ছে মোবাইল। মোবাইল যত বাড়তেছে এবং ইন্টারনেটের ডাটা সস্তা হচ্ছে, ইনফরমেশন এভেইলেবল হচ্ছে, হ্যাঁ? মানুষের ডিপেন্ডেন্সি ফিজিক্যাল ওয়ার্ল্ড থেকে কমে ইন্টারনেট ওয়ার্ল্ডে চলে আসতেছে। যেটা একটু আগে ছবিতে দেখলাম। এরপর হচ্ছে মোবাইলের ব্যবহার বৃদ্ধি। মোবাইলের তারপরে সেই মোবাইলের মধ্যে ফাংশনালিটির ব্যবহার বৃদ্ধি। হ্যাঁ, যেখানে হচ্ছে লেটস সে আগে বিকাশ দিয়ে আমরা কি করতাম? *247 চাপ দিয়ে হচ্ছে যে টাকা পাঠাতাম। এখন অ্যাপে ঢুকতে পারি, সেই অ্যাপ থেকে পারচেজ করতে পারি, ডেবিট কার্ডে করতে পারি, করতে পারি, সেগুলো কত কিছু করতে পারি, তাই না? তারপর হচ্ছে অনলাইন পেমেন্টের ব্যবহার। অনলাইন পেমেন্ট যতদিন যাবে বাড়বে। হ্যাঁ, পেপাল, তারপর হচ্ছে ক্রিপ্টোকারেন্সি, আরো কারেন্সি আসবে যেগুলো হচ্ছে যে আমরা আরো ভবিষ্যতে আরো জনপ্রিয় হবে, আরো সহজলভ্য হবে। এরপর হচ্ছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, অর্থাৎ সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের কথাটা একটু আগে যেটা আমি বললাম, ইনবাউন্ড লজিস্টিক, অর্থাৎ এখন ট্রান্সপোর্টেশনের ব্যবহার, ইন্টারন্যাশনাল শিপিং, তারপরে হচ্ছে ওয়্যার হাউসিং, এরপরে হলো আপনার ওয়্যার হাউসিং এর পরে হচ্ছে প্যাকেজিং, ফুলফিলমেন্ট যেটাকে বলা হয়। তারপর হচ্ছে ফাইনাল ডেলিভারি করা এবং পেমেন্টটা আবার ডিস্ট্রিবিউশন করা। হ্যাঁ, এই যে কাজগুলো আস্তে, আস্তে একটা সময় এগুলো ছিল না, সেগুলো একটা কারণ। তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আজকে আপনার কাস্টমারকে অনেক অল্প খরচে আপনি একটা সুপার টার্গেটেড কাস্টমারকে আপনি রিচ করতে পারতেছেন। কাস্টমার অর্গানিক্যালি আপনাকে খুঁজে পাচ্ছে। ইভেন আপনি পেইড অ্যাডভার্টাইজমেন্ট করতে পারতেছেন। শুধু তাই না, অ্যাডভার্টাইজমেন্ট করার পরে সেই অ্যাডভার্টাইজমেন্টটা কয়জন দেখলো, কি রেসপন্স করলো, তাদেরকে সরাসরি বাই করার জন্য আপনি হ্যাঁ, কি বলে আ তাকে আপনি সরাসরি কেনার জন্য আ
ব্যবস্থা করে দিচ্ছেন। হুম? তারপরে হচ্ছে তাদের বিহেভিয়ার ট্র্যাক করতে পারতেছে, তাদের সরাসরি চ্যাটিং সেবা দিতে পারতেছে, তাদেরকে সাপোর্ট দিতে পারতেছেন। কত কিছু এসে গেছে এই ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে। এরপরে হচ্ছে ওয়েবসাইট এবং অর্ডার সিস্টেম। ওয়েবসাইট জিনিসটা আগে একটা সময় ছিল বিশাল ব্যাপার। এখন খুবই অল্প টাকায় খুব সহজলভ্যভাবে একটি ওয়েবসাইট তৈরি করা সম্ভব এবং ওয়েবসাইটের মধ্যে অর্ডার ইত্যাদি সার্ভিসগুলো অত্যন্ত সহজভাবে এখন পাওয়া যায়। এছাড়া আছে ডেলিভারি কোম্পানি। ডেলিভারি কোম্পানি আপনার কাছ থেকে প্রোডাক্ট পিক করে কাস্টমার ডেলিভারি করবে, তারপরে আপনাকে টাকা পেমেন্ট করবে। এই সিস্টেমটা ডেভেলপ হয়ে গেছে। এরপরে হচ্ছে অনলাইন কাস্টমার সেলস এবং কাস্টমার সাপোর্ট। হ্যাঁ? যেমন এখন দেখেন ফেসবুকে আমরা চ্যাটিং করার মাধ্যমে কিন্তু অনেক প্রোডাক্ট সম্পর্কে জানতে পারছি, দামাদামি করতে পারতেছি। হ্যাঁ, এই ধরনের কাস্টমার সিস্টেম চলে আসছে। কাস্টমারের রিভিউ দেখে আমরা জানতে পারতেছি প্রোডাক্টটা কেমন, এই প্রোডাক্টটা কিনলে কি লাভ হবে, কোনো অসুবিধা আছে কিনা ইত্যাদি। এরপরে আসতেছে লাইভ সেলিং। আমরা সরাসরি লাইভে এসে সেলিং করতে পারতেছি। এই সমস্ত সুন্দর সুন্দর সুযোগ সুবিধা আসার কারণে অনলাইন বা ই-কমার্সটা ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে। এইবার আসি হচ্ছে তাহলে এগুলো হচ্ছে আমাদের সম্ভাবনার কথা। তো এইবার আমরা আসলে ই-কমার্সে বাংলাদেশে আমরা যতটুকু জানি বা দেখি এটাই শেষ না, এর বাইরে অনেক কিছু আছে। চলেন আমরা একটা ছোট্ট ভিডিও দেখি। দেখেন বাংলাদেশে ই-কমার্সটা অনেক ব্যাকডেটেড বা আউটডেটেড একটা পদ্ধতিতে হচ্ছে, যা খুবই সীমিত পরিসরে হচ্ছে। তো আপনার অ্যাডভান্স ওয়ার্ল্ডে ই-কমার্স অন্য আরো অনেক গতিশীল এবং অনেক রোবাস্ট। হ্যাঁ? আপনি দেখেন এটা একটা ওয়্যার হাউসে দেখেন কি পরিমাণ কিভাবে হচ্ছে আপনার কমার্সে ফুলফিল করা হচ্ছে। হ্যাঁ, দেখেন এটা একটা ওয়্যার হাউস, এখানে আপনি আচ্ছা এবার দেখেন এটা হচ্ছে মাহিন্দ্রা ইন্ডিয়ার একটা ফ্লিপকার্টের একটা ওয়্যার হাউস, ঠিক আছে? আপনারা ভালো মতো দেখেন পরে বলতেছি। 2.2 লাখ স্কোয়ার ফিট, ঠিক আছে? 5.9 লাখ কিউবিক ফিট। কিভাবে পুরা হচ্ছে পার্ক, ঠিক আছে? তারপর হচ্ছে এটা একটা এখন দেখেন তাহলে এখন আমি যে কথাটা আপনাকে বলতে চাই, ধরেন দেখে হ্যাঁ এই যে অনেক ওয়্যার হাউস কাজ করে, মানুষ এখন কাজ করে না, ঠিক আছে? ড্রোনের মাধ্যমে ডেলিভারি করা যায়, আর অনেক কিছু আছে ভাই, বলে শেষ করতে পারবো না। তো এখন কেন আমি আপনাদেরকে এই ভিডিওটা দেখালাম তার বিষয়ে একটু কথা বলবো। আমার ভিডিওটা দেখি। আরেকটা আচ্ছা আমি দেখাবো না, অফ করতেছি। তো এটা আমরা কেন দেখলাম দেখেন, আজকে থেকে 10 থেকে 20 বছর বা 25 বছর 30 বছর আগে গার্মেন্টস ইন্ডাস্ট্রি কিন্তু যারা নামছে আজকে কোথায় গার্মেন্টস ইন্ডাস্ট্রি গেছে আমরা কল্পনা করতে পারি, তাই না? তাহলে আজকে যারা ই কমার্সে ঢুকে এরকম বড় চিন্তা করে সামনের দিকে আগাবে, তারা 20 থেকে 25 বছর পর কোথায় যাবে তা হয়তো ওই সময় যারা থাকবে বা যারা ক্ষুদ্র চিন্তা করতেছে তারা নিজেরাও জানে না, ঠিক আছে? সো তো আমরা যারা ফেসবুকে এই পোস্টিং করে বা বিভিন্ন গ্রুপে পোস্টিং করে এই ধরনের ছোট চিন্তা করে ছোট ছোট
স্বপ্ন দেখার মাধ্যমে আগাতে চাই, তারা আসলে আমার মনে হয় আমরা এই ট্রেনটা মিস করে এই ই-কমার্সে এখন যারা ই-কমার্সে সত্যিকার ই-কমার্সে কাজ করতে পারবে, তারা যেই জগতে যেতে পারবে, আহ, তারা আসলে ওই ট্রেনটা ধরতে পারবে, যে ট্রেনটাতে আমরা থাকলে পরে আমরা ওই যে প্রথম দিকে যারা ইন্ডাস্ট্রিতে বড় এসেছেন তারা যেরকম বেনিফিটেড হচ্ছেন সেরকম বেনিফিটেড আমরা পেতে পারবো। এখন সেটার জন্য আমাদেরকে প্রাথমিকভাবে যেটা করতে হবে, আমাদেরকে ছোট চিন্তাটা বাদ দিতে হবে, এটা তো প্রথম কথা। ছোট চিন্তাটা কি? মানে ছোট চিন্তা বলতে যে আমি শুধুমাত্র ফেসবুকে অমুক পেজে সেল করতেছে, অমুক ইসে সেল করতেছে, অথবা এটা মানে ছোট চিন্তাটা না করে একটু বড়, আমরা একটু বড় করে চিন্তা করি তাইলে হয়। হ্যাঁ, তো বাংলাদেশে আমি যেটা দেখলাম যে দেখেন আলিবাবার মতো একটা কোম্পানি একটা সেকেন্ডে 2 লক্ষ ট্রানজাকশন করে, 25 সেকেন্ডে 2 লক্ষ ট্রানজাকশন, তাও আবার এটা B2B প্ল্যাটফর্ম। আমি একটা জুতা একটা জামা না, শত শত হাজার জামা, হাজার হাজার পিস অর্ডার থাকে, এক একটা অর্ডার সেরকম 2 লক্ষ অর্ডার সে পার সেকেন্ডে ডিটেক্ট করে। তাদেরকে পেমেন্ট গেটওয়ে তারা নিজেরা নিজেদেরটা ডেভেলপ করে দিচ্ছে, পৃথিবীর কোনো পেমেন্ট গেটওয়ে এত শক্তিশালী ছিল না যেটা তাদের পেমেন্টকে অ্যাকসেপ্ট করতে পারে। সো এই লোকটা এই কাজটা কিভাবে করছে, যখন সে এই স্বপ্নটা দেখছে তখন কিন্তু অ্যাকচুয়ালি এরকম কোনো কোম্পানি ছিল না, কিন্তু সে সেটা ডেভেলপ করে ফেলছে। হ্যাঁ, কারণ যেমন অ্যামাজনের কথাই চিন্তা করি, সে যে জিনিসটা ডেভেলপ করে ফেলছে সেটা সে তার মতো করে স্বপ্ন দেখছে, সেই স্বপ্নটা যদি না দেখতো তাহলে কিন্তু সে এত দূর হইতো না। সে যদি চিন্তা করতো যে আমি একটু মানে কিছু টাকা ইনকাম করতে পারলে হইতো, হ্যাঁ, বা ছোট একটা কোনোরকম চলতে পারলে, আমি মাসে 20,000 টাকা 50,000 টাকা ইনকাম করবো, এমন চিন্তা করলে কিন্তু আজকে আর তারা অ্যামাজন করতো না। হ্যাঁ, সো আমি আপনাদেরকে মূলত এই কোর্সটাতে যে জিনিসটা বলতে চাচ্ছি যে এখন সেটা কিভাবে সম্ভব সেটাই আমরা ওইখানে দেখলাম যে আপনি কত দ্রুত গ্রোথটা সিক করতে পারতেছেন, আপনার মার্কেটিংটাকে আপনি অপটিমাইজ করে, সেলসকে অপটিমাইজ করে, অপারেশনকে আপনি আহ, করে এবং আপসেল, ক্রস সেল, হ্যাঁ, আপনার রেফারেল সেল, ঠিক আছে, ফলো আপ সেল, তার পাশাপাশি হচ্ছে আরো কিছু জিনিস আমরা এক্সপানশন দেখবো। হ্যাঁ, এগুলো সব দেখবো। এই সমস্ত কাজ করার পরে কিন্তু আমরা যদি একটু প্রাইস বাড়াই দিই তাহলেও দেখেন আপনার গ্রোথটা বেড়ে যাবে। হ্যাঁ, সো ওয়েজ আর দেয়ার, আমাদেরকে ওই মানসিকতাটা প্রথমে বহন করতে হবে যে না, আমরা এটাই করবো। যদি আমরা ছোট মানসিকতা বা আহ, ওইভাবে করি তাহলে আমরা ওইভাবেই আটকায় থাকবো। এই জন্যই আমি এত কথা আপনাদেরকে বললাম, আমাদেরকে উদার এবং বড় দৃষ্টিভঙ্গি রাখতে হবে, যে মনে রাখতে হবে ওনার আমাদের একমাত্র বা প্রধান দায়িত্ব হচ্ছে বেশি বেশি সেল জেনারেট করা। এই জন্য আমার মাথা খুলতে হবে যে কোন পদ্ধতিতে গেলে আমি বেশি বেশি সেল জেনারেট করতে পারবো। হ্যাঁ, কোথায় একটা রাস্তা আটকায় গেলে আরেকটি রাস্তা খোলা আছে সেটা বুঝতে হবে। বাংলাদেশে আমরা কমন যে প্র্যাকটিসটা করতেছি এই রকমের উদ্দেশ্যই হচ্ছে এই জিনিসটা শেখানো, যে আমরা সবাই চিন্তা করি যে ই কমার্স মানে হচ্ছে ফেসবুক পোস্টিং, এগুলো নয়। কেমন এর বাইরে অনেক কিছু আছে, ওইভাবে চিন্তা করতে হবে। তাইলে বাংলাদেশে এবার আসি হচ্ছে বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে কি কি পদ্ধতিতে ই কমার্স ব্যবসা করা যায়। বাংলাদেশে মূলত যে কাজগুলো করা হয় এক হলো ফেসবুক গ্রুপ। আপনারা জানেন ওমেন ও উই নামের একটা গ্রুপ আছে, ওমেন এন্টারপ্রেনারশিপ ইন বাংলাদেশ। এগেইন আই এম নট সেইং যে এটাই একেবারে একমাত্র বা ভালো কোনো মেথড। হ্যাঁ, বরং আমি মনে করি এটা একটা উপায়, কিন্তু শুধুমাত্র এটার উপর ডিপেন্ড করে কেউ যদি মনে করে যে আমরা শুধু এইভাবেই বিজনেস করব তাহলে ওপেন এন্ট্রেপ্রেনিয়ারশিপ ইন বাংলাদেশ, ঠিক আছে, এখানে উইন নামক একটা গ্রুপ আছে। ওই গ্রুপটাতে আহ, আপনার প্রায় 11 লক্ষ member আছে, ঠিক আছে, তারপরে উদ্যোক্তা এখানেও আছে। আহ, এই যে, এখানে 11 লক্ষ সেলার আছে। এখানে দেখেন এই এই সে অনেকে এখানে ছবি দিয়ে প্রোডাক্ট সেল করছে। হ্যাঁ, কেমন, এগুলো হচ্ছে ওনার প্রোডাক্ট গুলো সম্পর্কে
রকমের নতুন ছবি দিচ্ছে, এখানে সেল করতেছে কেউ সবজি, হ্যাঁ, বা নিজস্ব প্রোডাক্ট, এগুলো সব দেশি প্রোডাক্ট সেল করে, হ্যাঁ। এই একটা পদ্ধতি, মানে গ্রুপে পোস্ট করা। এর বাইরে অনেক হাজার হাজার গ্রুপ আছে, আপনারা সবাই জানেন। এখানে যে যার যার বিভিন্ন দেশীয় প্রোডাক্ট ওনারা সেল করে থাকেন, হ্যাঁ। তো বাংলাদেশে সেল করার যে পদ্ধতিগুলো আছে, এর মধ্যে এটা একটা জনপ্রিয় পদ্ধতি, হ্যাঁ। তারপরে হচ্ছে এরপরে আরো আসি, এরপরে আর জনপ্রিয় পদ্ধতির মধ্যে কি আছে, কি ব্যাপার, হঠাৎ করে স্ক্রিনটা চলে গেল। একটু wait, একটা সরি। তো এটা গেল একটা পদ্ধতি আমরা দেখলাম। তারপরে আর কি কি পদ্ধতি আছে, তার মধ্যে দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে ফেসবুক পেজ। ফেসবুক পেজে অ্যাডভার্টাইজমেন্ট করে করা, ফেসবুকে বিভিন্ন রকমের পোস্ট শেয়ার করা, বিভিন্ন রকমের লাইভে আসা ইত্যাদি। তারপর একটা ওয়েবসাইটের মাধ্যমে সেল করা, ইউটিউব, ইনস্টাগ্রামের মাধ্যমে সেল করা, ক্লাসিফাইড ওয়েবসাইটের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে, স্ন্যাপচ্যাট, মার্কেটপ্লেস এবং রিসেলিং ওয়েবসাইট। এই পদ্ধতিগুলোর মধ্যে সাধারণত বাংলাদেশে করা যায়। যেমন এখানে উদাহরণ হিসেবে যদি অনলাইন ওয়েবসাইট করার মাধ্যমে, যেমন চাল-ডাল.কম, তারা অনলাইন ওয়েবসাইট করার মাধ্যমে করছে, ফেসবুক, ইনস্টাগ্রাম অথবা ইউটিউব চ্যানেলের মাধ্যমে করা, দারাজ.কম এ আপনি সেলার করতে পারেন। স্বপ্নর এটা একটা করছে রিটেল শপ, হ্যাঁ। এবং বিদেশে কিন্তু রিটেল শপ গুলো, বড় রিটেল শপ গুলো কিন্তু আপনার অনলাইনে চলে আসে, এবং এটাও কিন্তু খুবই একটা দুর্দান্ত পদ্ধতি, হ্যাঁ। আর ওয়েবসাইটের পরে মোবাইল অ্যাপ, এটা খুব জনপ্রিয় একটা জিনিস, হ্যাঁ। ই-কমার্স ব্যবসার জন্য এটা খুবই ভাইটাল একটা রোল প্লে করে, বিকজ ওয়েবসাইট আপনার সঙ্গে সারাক্ষণ থাকতে পারে, মোবাইলটা সারাক্ষণ থাকে, তার ফলে একটা অ্যাপ থাকলে অ্যাপ অনেক বেশি ইনফরমেশন ট্র্যাক করতে পারে আপনার সম্পর্কে, যা আপনার একটা মোবাইল পারে না। আচ্ছা, এরপর হচ্ছে ক্লাসিফাইড ওয়েবসাইটের মাধ্যমে, যেমন বিক্রয়.কম এর মাধ্যমে। এরপর হচ্ছে ড্রপ শিপিং, যেমন হলো ড্রপ শিপিং নিয়ে আমরা একটু পরে সেপারেট আলোচনা করব, তখন দেখব। তারপরে হচ্ছে অন্যান্য কি কি, যেমন ওয়ো নামক একটা হসপিটালিটি প্রতিষ্ঠান আছে, হ্যাঁ। তারপর হচ্ছে হ্যান্ডিক্রাফট, ফুড পান্ডা, ট্রান্সপোর্টেশন, যেমন Uber, হ্যাঁ, প্রপার্টি যেমন ই প্রপার্টি, অনলাইন এডুকেশন, যেমন আমরা এরকমের কথা বলতে পারি। তো এইরকম ভাবে অনেক ভাবেই কিন্তু ই কমার্সে সেল করা যায়। সুতরাং ই কমার্সে সেল করার ক্ষেত্রে আমরা আসলে কোন কোন পদ্ধতি ব্যবহার করবো, এটা কিন্তু একাধিক পদ্ধতি আমরা করবো, এই স্ট্র্যাটেজি কিন্তু আমাদেরকে নিতে হবে, হ্যাঁ। এরপরে হচ্ছে ই কমার্স ব্যবসার কয়টা ধরন। প্রথমত হচ্ছে বি টু বি, হ্যাঁ, বি টু বিজনেস, বিজনেস টু কনজিউমার। বি2বি কি, যেমন সিনবাদ.কম নামে একটা কোম্পানি আছে, যারা হচ্ছে আপনি চেয়ার টেবিল, অফিসের সাপ্লাই, প্রিন্টারের কাজ ইত্যাদি সাপ্লাই করে। তারপর হচ্ছে বিজনেস টু কনজিউমার, হচ্ছে দ্বারা আজকের দিন এটা, ঠিক আছে। হ্যাঁ, তারপর হচ্ছে কনজিউমার টু কনজিউমার, যেমন বিক্রয়.কম, পুরাতন মোবাইল কিনছেও একজন কনজিউমার, আবার বিক্রিও করছে কনজিউমার, হ্যাঁ। এরপর হচ্ছে কনজিউমার টু বিজনেস, যেমন সেবা এক্স ওয়াই জেড, পাঠাও, রাইট, উবার ইত্যাদি। এখানে সেল করছে যারা, তারা কর্পোরেটকে বা বিজনেসকে সেল করছে, কেমন। এটা হচ্ছে ই কমার্স ব্যবসার ধরন। এরপর হচ্ছে ভবিষ্যৎ, অবশ্যই অনেক ভবিষ্যৎ আছে, কারণ ই কমার্স আসলে নতুন কোনো ব্যবসা না। ই কমার্স ব্যবসাটা আগে ব্রিক অ্যান্ড মর্টরের যে ব্যবসা, সেই ব্যবসাটাই শুধুমাত্র ইন্টারনেট টেকনোলজি ব্যবহার করার মাধ্যমে আপনার এটাকে একটা নতুন ভাবে উপস্থাপন করা হচ্ছে, নতুন পদ্ধতিতে সেল এবং অর্ডার জেনারেট করা এবং ফুলফিলমেন্ট এবং ডেলিভারি করার একটা অপরচুনিটি ক্রিয়েট করা হচ্ছে। এটা আগে যে বিজনেস সিস্টেম ছিল সেটার মধ্যে একটা এক্সটেন্ডেড পার্ট। লেটস সে আপনি ব্যাংকিং ব্যবস্থা, আগেও ব্যবসাটা ছিল, এখনো আছে। এখন অনলাইন ব্যাংকিং আসার কারণে ব্যাংকিং ব্যবস্থাও পোক্ত হয়েছে, অনলাইন ব্যাংকিং ব্যবস্থা পোক্ত হয়েছে, হ্যাঁ। সো এই ক্ষেত্রে ই কমার্সের সম্ভাবনা অবশ্যই প্রচুর, এবং আমরা দেখতে পাচ্ছি কোভিড আসার কারণে ই কমার্সে মানে আমাদের প্রচুর পরিমাণে মানুষ ই কমার্সে চলে যাচ্ছে এখন, এবং ই কমার্স আরো ব্যাপকভাবে জনপ্রিয় হচ্ছে। তারপরে হচ্ছে ই কমার্সের ব্যবসা শুরু হয়নি, প্রচুর সম্ভাবনা আছে, কম পুঁজিতে করা যায়। দেখেন, আমরা যদি একটা ব্যবসা শুরু করতে চাই, তাহলে চিন্তা করতে হয় কত
একটা অ্যাডভান্স দিয়ে দোকান নিতে হয়, ফার্নিচার করতে হয়, ডেকোরেশন করতে হয়, প্রোডাক্ট আনতে হয়, এমপ্লয়ি স্যালারি দিতে হয় ইত্যাদি অনেক কিছু। কিন্তু অনলাইনে কিন্তু এই সমস্ত খরচ নেই। খুব সহজে আপনি করতে পারেন। প্রোডাক্টও কিনা লাগে না। আপনি শুধু ছবি দিয়েই শুরু করতে পারেন। পরে আপনি চাইলে যখন আ অর্ডার করবে আপনি কিনে এনেও ব্যবসা করতে পারবেন। তারপরে হচ্ছে যে অফলাইনে ব্যবসার সাথে ই-কমার্স যুক্ত করা যায়। যেমন ধরুন আপনার একটা ব্যবসা আছে অফলাইন। আ কি বলবো? রেস্টুরেন্টই আছে ধরেন। আপনি চাইলে কিন্তু সেটাকে আপনি ফুড পান্ডার সাথে কানেক্টেড হয়ে রেস্টুরেন্টটাকে আপনি অনলাইনে নিয়ে আসতে পারেন। এর পাশাপাশি আপনি নিজেও মার্কেটিং করতে পারেন অনলাইনে। ঠিক আছে? তারপরে হচ্ছে অনলাইনে ব্যবসা করলে আপনি ঢাকায় বসে চিটাগাঙে মাল বিক্রি করতে পারতেছেন। অফলাইনে কিন্তু সেটা হয় না। আরেকটা হচ্ছে নতুন কাস্টমার পাচ্ছেন। আপনার আ প্রচুর পরিমাণে নতুন কাস্টমার ই-কমার্সের মাধ্যমে আপনি পেতে পারেন। তারপরে হচ্ছে ই-কমার্সের ভবিষ্যৎ ও সম্ভাবনা আসলে একই কথা বারবার রিপিট করে লাভ নাই। তবে কিছু ইম্পোর্টেন্ট বিষয় যেমন কাস্টমারের ডাটা অ্যানালাইসিস, রিমার্কেটিং, লিটারেসি, আপসেল, ক্রস সেল ইত্যাদি জিনিসগুলো করা, ক্রস বর্ডার ফিনান্সিয়াল সোর্সিং, হ্যাঁ, পার্ট টাইম, ফুল টাইম বিজনেস করা, হ্যাঁ, সিঙ্গেল ও মাল্টি চ্যানেল ব্যবসা। এরকম ভাবে আসলে অনেকভাবে করার জন্য এটার আসলে ভ্যারাইটিস অফ ইম্পোর্টেন্স আছে। তো এখন আমরা খুব একটা ইম্পোর্টেন্ট জিনিস দেখি, এটা লাস্ট ক্লাসে রিপিট করছিলাম, আমি আবার রিপিট করি। দেখেন, একটা পপুলেশনের সব কাস্টমারকে কিন্তু কখনোই কোনো একটা পার্টিকুলার সলিউশন ম্যাসিভলি বা আহ, কি বলবো সবাইকে সলিউশনটা আসলে প্রোভাইড করতে পারে না। যেমন ধরেন একটা ওষুধের দোকানে গিয়ে আমরা হাজার ওষুধ কেন দেখি? বিকজ এক একটা ওষুধের ধরন এক এক রকম, তাই সমাধান এক এক রকম, তাই না? তো এক ওষুধ দিয়ে তো সবাইকে চিকিৎসা আর সব রোগের চিকিৎসা করা যাবে। সো এভাবে চিন্তা করতে হবে যে আমার মানুষ কেন প্রোডাক্ট কিনে। আমি আগেও দেখাচ্ছিলাম যে মানুষ প্রোডাক্ট বা যে কোনো সলিউশন কেন কিনে, কারণ তার একটা সমস্যা আছে বা তার একটা নিড আছে। নিডটা কি? খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, আহ, আহ, কি বলে প্রশিক্ষণ। তারপরে হচ্ছে তাই সে কমফোর্ট চায়, সে টাকা কামাইতে চায়, টাকা বেশি বেশি কামাইতে চায়, টাকা কস্ট সেভ করতে চায়, টাইম সেভ করতে চায়, সে কমফোর্টেবল থাকতে চায়, তার বাচ্চাদের জন্য সুযোগ সুবিধা বাড়াইতে চায়, বাবা মার জন্য সুযোগ সুবিধা বাড়াইতে চায়। তারপরে হচ্ছে সে তার জীবনে বিনোদন চায়, সে তার জীবনে সিকিউরিটি চায়, দ্রুত সে ট্রান্সপোর্টেশন সুবিধা চায়, আরামদায়ক ট্রান্সপোর্টেশন সুবিধা চায়, কমিউনিকেশন করতে চায়। তার যা ইনফরমেশন দরকার সেই ইনফরমেশন সে খুঁজে পেতে চায়। এই ধরনের অনেক নিড মানুষের সারা জীবনেই আছে, তাই না? তো এখন সেই নিডটাকে আপনি যেমন আইডেন্টিফাই করেছেন, তেমন আপনার কম্পিটিটররাও কিন্তু আইডেন্টিফাই করে অলরেডি এক্সিস্টিং সলিউশন রেখে দিয়েছে। তো আমরা বলছিলাম যে আমরা এজ এ ছোট এন্টারপ্রেনার আমরা কিভাবে তাহলে শুরু করব? অলরেডি যেহেতু মার্কেটে অনেক এক্সিস্টিং সলিউশন আছে। তো আমরা যেটা করতে পারি, আমরা প্রবলেম গুলোকে আইডেন্টিফাই করে সেই প্রবলেম গুলো লিস্ট ডাউন করতে পারি। সেই প্রবলেম গুলো কি কি সলিউশন মার্কেটে অ্যাভেলেবেল আছে সেটাও লিস্ট ডাউন করতে পারি। এবং মার্কেটে কি সেই সলিউশন গুলোর মধ্যে অলরেডি কোন কোন কোম্পানি কোন কোন সমাধান করে তারা কাস্টমারদেরকে উইন করে ফেলেছে এবং কোন কোন বিষয় এখনো পর্যন্ত গ্যাপ আছে, হ্যাঁ, যে মানুষের এখনো সলিউশনটা প্রোভাইড করছে না, এটা আপনি বের করে নিতে পারেন। বের করে নিয়ে তারপরে আপনি কিভাবে সলিউশন প্রোভাইড করবেন সেটা আপনি ডেভেলপ করতে পারেন, তাই না? তারপরে যেমন আমরা এখানে একটা ছবিতে দেখতেছি যে ধরেন এটা হলো কাস্টমারের বেস। এর মধ্যে আপনি একটা টার্গেট কাস্টমার করলেন, এই কাস্টমারদেরকে আপনি সার্ভ করবেন। এখন টার্গেট করার পরে, হ্যাঁ, আপনি আপনার প্রোডাক্টের সলিউশনটাও ডেভেলপ করলেন। এখন ডেভেলপ করে সারা জীবন যদি বসে থাকে তারপরেও কিন্তু কাস্টমার আসবে না। কাস্টমারকে ইনফর্ম করতে হবে, তাই না? তো এখন ইনফর্ম যে করবো আমরা, এই কাস্টমার তো লক্ষ লক্ষ কাস্টমার, এত কাস্টমারের কাছে আমরা কিভাবে যাব? তো এই জন্য আমাদের একটা মিডিয়ামের কাছে যেতে হবে, অর্থাৎ যে মিডিয়াম গুলোর কাছে এই কাস্টমার গুলো যায় এমনিতেই। যেমন দেখেন ফেসবুকে এই ধরেন আমাদের যে টার্গেট কাস্টমার থাকবে তারা ইনফরমেশন খোঁজার জন্য কোথায় যায়, তারা কথা বলার জন্য বা তারা কমিউনিকেশন করার জন্য কোথায় যায়, তারা এন্টারটেনমেন্টের জন্য কোথায় যায়, তারা তাদের দুঃখ সুখ আলাপ করতে কোথায় যায়, তারা বিনোদনের জন্য কোথায় যায়, তারা আহ, কি কি কমিউনিকেশন চ্যানেল ব্যবহার করে, কি কি ট্রান্সপোর্টেশন চ্যানেল ব্যবহার করে, কি কি আহ, আহ, কি বলবো গ্যাদারিং তারা কোথায় করে, কোথায় তারা খেতে যায়, কোন রাস্তা দিয়ে চলাফেরা করে, এই সমস্ত জায়গায় গিয়েই আমি তাদেরকে ইনফর্ম করতে পারবো এখানে তাদের ফ্রিকোয়েন্সিটা বেশি। তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখেন আমরা হয়তো বের করে দেখতে পারি যে এনারা টিভি দেখে, টিভির কাছে এনারা আছে,
হ্যাঁ, টিভির কাছে যায়, রেডিও শোনে, গান শোনে, তাদের সেখানে যায়, ফেসবুক চালায়, সেখানে যায়, ইনস্টাগ্রামে যায়। হুম, তারা কমিউনিকেশন করার জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহার করে। কেমন? হ্যাঁ, ইমেল ইউজ করে, এসএমএস ইউজ করে। তারপরে হচ্ছে তারা নিউজ পেপার পড়ে। হুম, তারপরে মসজিদে যে নামাজ পড়ে সেখানে আপনি লিফলেটের মাধ্যমে তাকে রিচ করতে পারেন। তারপরে হচ্ছে আপনি আর কি করতে পারেন? তাদেরকে আপনার তারা ধরেন বাসে টেম্পুতে করে একটা জায়গায় যায়। আপনি চাইলে সেখানে স্টিকার লাগাতে পারেন। হ্যাঁ? তারা ঘুরতে হয়তো কোনো জায়গায় যায় সেখানে আপনি বিলবোর্ড বা সাইনবোর্ড লাগাতে পারেন। ঠিক আছে? তারা শপিং করার জন্য বিভিন্ন শপিং মলে যায়। সেখানে আপনি বিলবোর্ড ব্যবহার করতে পারেন। কেমন? তারপরে হচ্ছে বিভিন্ন রকমের মেলা হয়, ইভেন্ট হয়, হ্যাঁ? ইভেন্ট আ ক্যাম্পেইন হয়। সেখানে আপনি তাদেরকে রিচ করতে পারেন। লেটস সে আমি যখন কক্সবাজার যাই, বিশাল বাজারের বিচের মধ্যে বড় কোম্পানির কেন ছাতা লাগানো থাকে। বিকজ ওই ছাতার কারণে কিন্তু আপনি ব্র্যান্ডটাকে দেখতে পারতেছেন। আপনার কোনো মেসেজ থাকলে দিতে পারতেছেন। তো আমি এর মধ্যে সব মেথড এরপরে আরো কি আছে? ইনফরমেশন খোঁজার জন্য Google এর কাছে যায়। তারপরে হচ্ছে উম ভিডিও দেখার জন্য YouTube এর কাছে যায়। তো আপনি এর মধ্যে ধরেন কোন চ্যানেল ব্যবহার করবেন সেটা আপনাকে চুজ করে নিতে হবে। চুজ করে নেওয়ার পরে হ্যাঁ, লেখক কিন্তু আমি যদি এখন আ বললাম যে আমরা যখন সলিউশন ডেভেলপ করে এই কোম্পানিগুলোর কাছে যদি যেয়ে বলি যে, "ভাই আপনি আমার এড গুলো একটু এই লোকগুলোকে দেখান।" ওনারা কিন্তু এটা দেখাবে। বলবে, "ভাই এই লোকগুলো আমি কষ্ট করে সার্ভিস প্রোভাইড করি যেন আমার কাছে আসে এবং আমার এই সার্ভিস প্রোভাইড করতে আমারও তো খরচ আছে। তাহলে তুমি আমাকে কি মানে তুমি আমাকে টাকা দাও তাহলে আমি এনার কাছে দেখাবো।" এইজন্য টেলিভিশন একটা খবর দেখায়, খবর দেখানোর মাঝখানে ফট করে ৩০ সেকেন্ডের একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখায় বা ২ মিনিটের এড দেখায়, তাই না? সো এইভাবে করে আমি ওই জনতার কাছে পৌঁছাইতে পারি। তো যখনই জনতার কাছে গিয়ে আমি এড দেখাবো বা প্রমোট করব, তখনই শুরু হবে সে আনঅ্যাওয়ার থেকে অ্যাওয়ার হবে, দেন ইন্টারেস্টেড হবে, দেন তারা কনসিডার করবে, বাইং ইনটেনশন নিবে এবং ফাইনালি তারা পারচেজ করবে। তারপরে খুশি হলে রিপিট আসবে এবং রেফার করবে। এইভাবে করেই কিন্তু আমি গ্রোথটা ঠিক করতে পারি। তো একটু আগে আমি বলছিলাম যে পৃথিবীর ১ নাম্বার ব্র্যান্ড হচ্ছে কোকা-কোলা। তারা শুধু মার্কেটিং এর অন্যান্য বিষয়গুলো করে কাজ করেই তারা কিন্তু আগায় গেছে এবং একটা মার্কেটিং এর সিস্টেমটা ডেভেলপ করার জন্য তারা যেই মেথডটা ফলো করে আমরাও সেই মেথডটা ফলো করতে পারি। এই মেথডটা সকলের জন্যই সেম, সকল দেশের জন্য সেম, সকল মানুষের জন্য সেম। সেটা হচ্ছে এই মার্কেটিং এর প্রসেস যেটা ফিলিপ কটলার আমাদেরকে দেখাইছে। তো সেটা নিয়ে আমরা কথা বলি। দেখেন ফিলিপ কটলার বলতেছে মার্কেটিং এর প্রসেস হচ্ছে এইটা। হুম? তার মধ্যে ১ম ধাপ কি? আন্ডারস্ট্যান্ড দ্য মার্কেট প্লেস অ্যান্ড কাস্টমার নিডস অ্যান্ড ওয়ান্টস। কাস্টমার আসলে কি চায় তার নিড গুলা জানা। তাহলে নিডের আমরা একটা লিস্ট দেখছি। সেখান থেকে আমরা চুজ করতে পারি যে কোন নিড নিয়ে আমরা কাজ করব, তাই না? তো আ তার আগে আমরা আরেকটু ব্যাক করি হচ্ছে ওই আমাদের শিটটাতে যাই। দেখেন এখানে আমি কিছু জিনিস আপনাদেরকে এর আগের ক্লাসে বলছিলাম যে ইকিগাই এর কথা। যে আমরা কোন জিনিস ভালো পারি, কোন জিনিসে আমাদের বেশি টাকা আয় করতে পারি, কোনটা জিনিস করলে আমরা মানুষের জীবনে বেশি কন্ট্রিবিউশন করতে পারবো, কোন বিষয়গুলো আমরা ভালোবাসি। এই সবগুলো বিষয়কে আমরা নিয়ে আমরা বানাই আমরা ধরি আমরা একে বলা হয় ইকিগাই এবং ইকিগাই বা নিশ, হ্যাঁ? অথবা আ মানে আমার হয়তো কোনো একটা স্ট্রেংথ আছে সেটার কারণে হতে পারে বা যেকোনো কারণেই হোক আমি একটা ফিল্ডকে চুজ করব। যে ফিল্ডে আমি হচ্ছে এই সার্ভিসটা প্রোভাইড করব বা ওই ফিল্ডে আমরা কাজ করব। বেসিক্যালি আমরা সকলে বিজনেস করি কিন্তু ২ টা কারণ। একটা হলো পারপাস, সেটা হলো কি পারপাস? মানুষের কোনো না কোনো প্রবলেম আছে, কোনো না কোনো নিড আছে। সেই নিডটা বা মানুষের কোনো না কোনো গোল আছে। তাকে গোল অ্যাচিভ করতে সাহায্য করা অথবা নিডটাকে ফুলফিল করা অথবা তার পেইনটাকে সলভ করা। এই কোনো কারণেই আসলে হচ্ছে কোনো না কোনো বিজনেস আমরা তৈরি করি, তাই না? পৃথিবীতে যে কোনো বিজনেস আছে দেখেন আপনি এইসব এই প্র হয় কোনো প্রবলেম অথবা নিড অথবা কোনো একটা গোল। এই ৩ টাকে মানুষকে অ্যা সলভ করা বা অ্যাচিভ করার জন্যই কিন্তু আমরা বিজনেসকে ফর্ম করি। এখন বিজনেসকে যখন ফর্ম করি যেটাকে আমরা বলি পারপাস। ঠিক আছে? যেমন দেখেন কথার কথা, এই যে হিরো হোন্ডা যে এই যে আপনার কি বলবো বাজাজ এরা মানুষের ট্রান্সপোর্টেশন এর সমস্যার সমাধানের জন্য তাদের একটা বাইক ডেভেলপ করছে। গাড়ি, একটা ফ্যামিলি নিয়ে একটা মানুষ কমফোর্টেবল ভাবে একটা জায়গা থেকে একটা জায়গায় ট্রান্সপোর্ট করা, সেফলি যাওয়া, ধুলাবালি ছাড়া সম এই সমস্যার সমাধানের জন্য ট্রান্সপোর্টেশন সুবিধা হিসেবে গাড়ি বের করতেছে। মানুষের সময় জানাটা অনেক জরুরি। তাহলে সে
সে সঠিক টাইমে নামাজ পড়তে পারবে, খাওয়া দাওয়া করতে পারবে, সঠিক টাইমে তার কাজগুলো করতে পারবে, তার জীবনকে সুন্দর করতে পারবে, সেই কাজের জন্য ঘড়ি আবিষ্কার হয়েছে। সো দিজ আর কল দ্য পারপাস। এখন কোন একটা পারপাসের জন্য যখনই আমরা কোনো সলিউশন ডেভেলপ করব, বাই প্রোডাক্ট হিসাবে আমাদের প্রফিট আসবে। ইট ইজ নট ম্যান্ডেটরি টু স্টার্ট এ বিজনেস ফর প্রফিট, বিকজ প্রফিট বাই প্রোডাক্ট আসবে যদি আমি পারপাস সার্ভ করে দিতে পারি, তাহলে এমনিতেই প্রফিট আসবে। সো আমাকে খুঁজে নিতে হবে এখন আমি কোন বিজনেস করব, সেটার জন্য কতগুলো ওয়ে আছে। সেটার জন্য প্রথম হচ্ছে আমি আমার ইকিগাই খুঁজতে পারি। যেমন ধরেন আমি কোনো একটা বিষয়ে ভালো, সেই বিষয়টা আমি ভালোবাসি এবং সেই বিষয়ে আমি টাকাও আয় করতে পারি, অ্যাজ ওয়েল এজ আমি সেই বিষয়ে পৃথিবীকে অনেক বড় কন্ট্রিবিউট করতে পারবো, তাহলে আমি সেইটাকে ইকিগাই হিসাবে নিতে পারি। যেমন ধরেন কথার কথা, লেটস সে সচিন টেন্ডুলকার ক্রিকেট খেলতে পারে, ভালোবাসে ক্রিকেট খেলতে ভালো পারে, সে ক্রিকেট খেলে ভালো টাকা ইনকাম করতে পারে এবং পৃথিবীতে তার খেলার অনেক বেশি প্রয়োজন আছে। হ্যাঁ, সেজন্য সে এই পথে আছে। ঠিক আছে? তেমনি ধরেন মোশাররফ করিম, তার হয়তো অভিনয় করতে ভালো লাগে। সে অভিনয় জানে ভালো এবং এটার ভিত্তি থেকে সে ভালো টাকা আর্ন করতে পারে এবং সেটা মানুষকে অনেক বেশি বিনোদন দিতে সাহায্য করে। তাহলে এইটা তার ইকিগাই। এখন সে যদি শাড়ির ব্যবসা করে তাহলে কিন্তু সে এতটুকু পরিমাণ সাকসেসফুল হতে পারবে না যেটা সে এটা হতে পারছে। বিকজ সেটা তো তার ভালো লাগে। সেটা তো তার লাভ না। তো এইটা একটা ওয়ে হচ্ছে যে আমার বিজনেসটা চুজ করার ক্ষেত্রে সেবা হইতে পারে। হ্যাঁ? সেটা হচ্ছে আমার ই-কমার্স হইতে পারে। এটা আমি চুজ করব হচ্ছে বেসড অন আমার ইকিগাই। নাম্বার 2 হচ্ছে আমার যদি কোনো প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে আগে থেকে নলেজ থাকে, প্যাশন থাকে। যেমন ধরেন আমি বাইক নিয়ে অনেক ঘাটাঘাটি করি, বাইক অনেক পছন্দ করি। তাহলে বাইক নিয়ে আমি একটা কাজ করতে পারি। এরপরে হচ্ছে বিভিন্ন রকমের আমরা হোলসেল মার্কেট, আমি এখানে আপনাদেরকে একটা হোলসেল মার্কেটের লিংক দিচ্ছি। দেখেন বাংলাদেশে হোলসেল মার্কেট গুলো কি, কি আছে। এখানে পুরো লিস্টটা না। আচ্ছা, লাস্ট ক্লাসে আমি এটা করছিলাম। লিস্টটা বের করতেছি just a minute। আমি আবার ব্যাক করবো অবশ্য মার্কেটিং প্রসেসে আমার এখন অনেক বিষয় গিয়েছিলাম ওটা থেকে আসিবার লিঙ্কটা একটু কভার করে দিই। বেশ প্রবলেম। আচ্ছা, এখানে আমার এখন লোড হচ্ছে না। তো আমি এখানে টাইপ করি, এটাই বেটার। যেমন দেখেন আপনি সোর্স করতে পারেন চায়না। আমি এখানে হোলি বিডি, রাবেয়া এন্টারপ্রাইজ, সিন্ডিক কনসোর্টিয়াম, স্বপাম এরকম একটা দিচ্ছি। এর পাশাপাশি চায়নার মধ্যে আপনি আলিবাবা, তাওবাও, মেড ইন চায়না এরকম সোর্স থেকেও আপনি সোর্সিং করতে পারেন। ওই ধরুন আমরা পরবর্তী ক্লাসে লজিস্টিক নিয়ে অনেক কথাবার্তা পরে বলবো, সেটা আমি এখন আর বলতেছি না। আমি সামনের দিকে আগাচ্ছি। যেমন বাংলাদেশে হোলসেল মার্কেটের মধ্যে রয়েছে, বাংলাদেশের মধ্যে আছে হচ্ছে হোলসেল মার্কেটের মধ্যে আপনার প্রথম হচ্ছে চকবাজার। চকবাজার পরে আছে হলো আপনার নবাবপুর, ইসলামপুর, সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট, হ্যাঁ, তারপর হচ্ছে আহ, আহ, কাউসিয়া মার্কেট। ঠিক আছে? তারপরে আরো প্রচুর পরিমাণে আছে, হ্যাঁ, হোলসেল মার্কেট। তো অভাব নেই, আমি আরেকটা লিস্ট আপনাদের কাছে আজকে শেয়ার করবো, সেখানে পেয়ে যাবেন। তো এই সমস্ত জায়গা থেকে আপনি হোলসেলে প্রোডাক্ট কিনতে পারেন, চায়না থেকে আলিবাবা থেকে কিনে আনতে পারেন। কিভাবে আনবেন সেই বিষয়ে আমরা পরবর্তী সেপারেট ক্লাসে জানবো। এটা গেল। এরপরে আর কি আছে, এরপরে হলো আপনি ধরেন প্রোডাক্টের আইডিয়ার জন্য শপিং মলে ঘুরতে পারেন, বসুন্ধরা সিটি হতে পারে। হুম, তারপরে হতে পারে নিউ মার্কেট। হ্যাঁ, দেখবেন যে এমন একটা প্রোডাক্ট হচ্ছে অফলাইন মার্কেট চলতেছে বা অনলাইন মার্কেটে চলতে পারে, চলছে না, সেটাকে আপনি বিজনেস হিসাবে নিতে পারেন। বিজনেস আইডিয়ার উপরে আমাদের একটা সেশন আছে। তো আপনি যখনই যে বিজনেসটাকে ফাইনালি আপনি চুজ করবেন যে না আমি এটা করবো, হ্যাঁ, এবং তখন সেই পার্টিকুলার প্রোডাক্টটার একটা নিশ আমাদেরকে চুজ করে নিতে হবে। নিশ কি এটা নিয়ে আমরা ক্লাসও করবো। ক্লাসে আমরা জানবো যে নিশ কি। হ্যাঁ, তো আপনি যখন একটা নিশ চুজ করবেন যে আমি এই নিশটা নিয়ে কাজ করব বা এই বিষয়টা আমি বুঝি বা ভালোবাসি, হ্যাঁ, বা এই পার্টিকুলার যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিই। যে ধরেন বাংলাদেশে ম্যানচেস্টার ইউনাইটেড এর অনেক আহ, দর্শক আছে এবং ফলোয়ার আছে। এখন তারা কি করে, ম্যানচেস্টার ইউনাইটেড এর ড্রেস জার্সি পরে, তাদের কি বলে
হাতে যে কি বলে ব্রেসলেটের মতো ওইটা পরে, মাস্কও তারা ইদানিং পরতেছে, গেঞ্জি পরে, ট্রাউজার পরে, এবং তাদের বিভিন্ন রকমের কমিউনিটি হয়, মিট আপ হয়, তারা বিভিন্ন রকমের গ্যাদারিং করে, এবং তাদের এই যে তাদের তারা বাইরের থেকে অনেক প্রোডাক্ট আনে। তো এখন ইভেন তারা জ্যাকেট পরে, হ্যাঁ, অনেক কিছুই পরে। তো এই যে একটা গ্রুপ, কারণ তাদের মধ্যে এরকম ফলোয়ার হয়তো বাংলাদেশে আসে 10 লক্ষ। এই 10 লক্ষ মানুষকেও কিন্তু আপনি টার্গেট করে বিজনেস করতে পারেন, এটাকে বলে একটা নিশ। নাম্বার ওয়ান। নাম্বার টু হলো, যেমন ধরেন বাংলাদেশে বিড়াল পালে ধরেন 1 লক্ষ পরিবার, ঢাকা বা বাংলাদেশে, এরা বিড়ালের জন্য খাবার কিনে, তারপরে শুধু খাবার না, বিড়ালের জন্য পরিচর্যার জন্য জিনিসপত্র লাগে, তারপর বিড়াল নিজের বিড়ালই তো বিক্রি করে অনলাইন বা অফলাইন, এটা একটা ব্যবসা হতে পারে, হ্যাঁ। তারপরে প্রত্যেকটা সমস্যার জন্য একটা পার্টিকুলার আপনি, যেমন ধরেন ব্লাড প্রেশার, অনেক মানুষের ব্লাড প্রেশার হয়, এখন ব্লাড প্রেশারকে সলভ করার জন্য আপনি এই পার্টিকুলার একটা প্রবলেম কিন্তু কাজ করতে পারেন, ঠিক আছে। এরকম একটা প্রবলেম আপনি যখন চুজ করবেন ওই পার্টিকুলার মার্কেটের, আপনি প্রথমে যেটা করতে হয় সেটা হলো যে পার্টিকুলার দিকগুলোকে আমরা আইডেন্টিফাই করবো যে আসলে কি কি সলিউশন চাচ্ছে, একদম কোর সলিউশনটা আসলে কি কি দরকার, সেটার যখন আমরা আইডেন্টিফাই করব, হ্যাঁ, ডিমান্ডটা আইডেন্টিফাই করব যে কোন প্রাইসে কি প্রোডাক্ট মানুষ আসলে চাচ্ছে, হ্যাঁ। তারপরে হচ্ছে আমাদের কি করতে হবে, টার্গেট কাস্টমারটা ডিফাইন করতে হবে, তারা কারা আমার টার্গেট কাস্টমার, ডিজাইনে কাস্টমার ড্রিভেন মার্কেটিং স্ট্র্যাটেজি। এই কাস্টমার ড্রিভেন মার্কেটিং স্ট্র্যাটেজিটাই আমাদের এই কোর্সের অনেক বড় একটা পার্ট, যেটা বাংলাদেশে মিসিং। বাংলাদেশে আসলে সরি, ইন্টিগ্রেটেড মার্কেটিং সিস্টেম যেটা, এটা আসলে বাংলাদেশে ইউজ করে না, শুধু অ্যাডভান্স কি বল বড় বড় মানে ইউজ করে, কিন্তু এটা আসলে ছোট রুট লেভেল থেকে আমরা ইউজ করতে পারি, এটা আহামরি বড় কিছু না, হ্যাঁ। কিন্তু আমরা জানি না বলেন বা যেটাই বলেন আমরা ইউজ করি না। তো মার্কেটিং স্ট্র্যাটেজিটা আমাদেরকে অনেক ধাপ আগায় দিবে। তার মধ্যে একটা সিস্টেম, একটা বড় একটা জিনিস হচ্ছে যে কে আমার কাস্টমার। এখন কে আমার কাস্টমার, এটার সাথে আর অনেকগুলো কথা চলে আসে। সেই কাস্টমারের বয়স, কাস্টমারের লোকেশন, সেই কাস্টমারের হবি কি, সেই কাস্টমার ইন্টারেস্ট কি, সেই কাস্টমারের জেন্ডার কি, সেই কাস্টমারের ইনকাম লেভেল কি, সেই কাস্টমারের কি বলবো, এই জিনিসগুলো কিন্তু শুধুমাত্র আমার টার্গেট কাস্টমারের ডিটেলস না, হ্যাঁ। যেমন আমি আপনাদেরকে ডিসপ্লেতে একটা আহ, ইয়ে দেখাই, যেমন কাস্টমার প্রোফাইলের মধ্যে কি কি আছে দেখেন, জেন্ডার, জিওগ্রাফিক্যাল লোকেশন, এজ গ্রুপ, ইন্টারেস্ট, হবি, এডুকেশন, ইনকাম ক্লাস ইত্যাদি। এরপরে এই জিনিসগুলোর বাইরেও কিন্তু অনেক জিনিস আছে, যেমন আছে হলো কি, যে মানুষ আসলে কোন জিনিসগুলো ভয় পায়, হ্যাঁ, মানে ফিয়ার একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। আপনার কাস্টমার কি কি বিষয়কে ভয় পায় এটা আপনার জানা অত্যন্ত জরুরি, হ্যাঁ। কারণ মানুষ ভয়ের জন্য যতগুলো স্টেপ নেয়, আসলে রিওয়ার্ডের জন্য ততগুলো স্টেপ নেয়। হুম, যেমন ধরেন একটা উদাহরণ হিসেবে ধরি, কথার কথা, যে আমি যদি হয়তো এখন আমাদেরকে কেউ যদি বলে যে আচ্ছা আমি একটা মিষ্টি খাবো, নিয়ে আসো আমার বাসার থেকে, আমি বলবো আজকে না কালকে আনবো। কিন্তু এখন যদি কেউ বলে যে আমার মাথা ব্যথা করছে বা আমার শরীর খারাপ করছে, সে কিন্তু ওষুধ ঠিকই আনতে হবে। এটা একটা বিষয়। তারপরে হলো তার ড্রিম, সে কি হইতে চায়, ভবিষ্যতে কি বড় কি চায়, তার বাচ্চার জন্য সে কি চায়, তার ফ্যামিলির জন্য কি চায়, তার বিজনেসের জন্য কি চায়, হ্যাঁ, তার ক্যারিয়ার হিসাবে, প্রফেশনাল হিসাবে তার ড্রিম ইত্যাদি। এরপরে আসে হচ্ছে তার লাইফস্টাইল, মানে হলো সে ঘুম থেকে উঠে কি করে, হ্যাঁ, সে ঘুম থেকে উঠে কি ফার্স্টে ফেসবুক দেখে, নাকি সে টিকটক দেখে, নাকি সে মোবাইলই ধরে না, একদম সরাসরি নাস্তা টেবিলে চলে যায়, ফ্রেশ হয়, তারপরে কিছু অফিস করে, নাকি ভার্সিটিতে যে আড্ডা দেয়, নাকি পড়াশোনা করে, নাকি কম্পিউটারে গেম খেলে, হ্যাঁ। তারপরে হচ্ছে সে দুপুরবেলা কি করে, দুপুরবেলা কি সে সে কি অফিস গোয়িং সে কি অফিসে কোন সময়টায় সে একটু ফ্রি থাকে, কোন সময়টায় সে একটু সোশ্যাল মিডিয়া ঘাঁটে, অথবা কোন সময় সে অফিসের কোন টাইমে কি করে, যে সকাল পর 10টার সময় হয়তো সে চেক করতেছে, 11টার সময় হয়তো কোনো একটা রিপোর্ট বানাচ্ছে। আপনার আইডিয়াল কাস্টমার বা আপনার কাস্টমার গ্রুপের মেজরিটিটা কি কাজ করতেছে, কিভাবে তাদের লাইফটা পার করতেছে, এই জিনিসগুলো জানা, হ্যাঁ। তারপরে তারা বিভিন্ন কোন কোন কমিউনিকেশন মাধ্যমে একজনের সাথে মানে যখন তাদের কারো কিছু জানাতে হচ্ছে কি কি মিডিয়া ইউজ করতেছে, ইমেল, হোয়াটসঅ্যাপ, ভাইবার, নাকি ফেসবুক মেসেঞ্জার, নাকি আর কি, নাকি এসএমএস, না ইমেল। দেন তারা যখন ইনফরমেশন সার্চ করছে কোথায় করতেছে, গুগলে করতেছে, ফ্রেন্ড সার্কেলে করতেছে, ইউটিউবে করতেছে, না ফেসবুকে করতেছে ইত্যাদি। এরপরে হলো এই জিনিসগুলো আমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে, কেমন,
এই জিনিসগুলো জানাটাই হলো আমার কাস্টমার, এই জিনিসগুলো যখন জানতে পারবো তখন এই জিনিসটার অ্যাকর্ডিং এ আমরা ম্যাচ করে আমরা তাদেরকে মেসেজ দেখতে পারবো। ঠিক আছে, লেটস সে সে যে জিনিসটা ড্রিম, তাহলে আমি যদি তাকে বলি যে এই ড্রিমটা আপনি অ্যাচিভ করতে পারবেন আমার প্রোডাক্টের থ্রুতে, তাহলে কিন্তু সে তার কথাটা তার সাথে কানেক্টেড হবে। ঠিক আছে, সেই কথাটা যখন তার সাথে কানেক্ট করবে তখন সেও আপনার সাথে কানেক্ট করার জন্য আপনাকে একটা অপরচুনিটি দিবে। এরপরে আসতেছে হচ্ছে ওয়াই উই আর ডিফারেন্ট। এটা এত ইম্পর্টেন্ট একটা বিষয় যে বলারই মতো। বিকজ দেখেন পৃথিবীতে যত প্রোডাক্ট আছে, যেমন ধরেন অ্যান্ড্রয়েড এর সাথে অ্যাপেল এর প্রোডাক্ট আপনি দেখেন 80% প্রোডাক্ট কিন্তু সেম, বাট ওই 20%ই হচ্ছে আমাদেরকে সেল করতে হবে। যেই প্রোডাক্টটা আমি আর আর 10 টাকা মানে লেটস সে আমারও একটা রেন্টে কারের দোকান আছে, আপনারও একটা রেন্টে কারের দোকান আছে, আপনিও গাড়ি ভাড়া দেন আমিও গাড়ি ভাড়া দিই। এই নিয়ে কাস্টমারের সাথে বা কথা বলে বা আমার সেলস এর মেসেজে বা সেলস এর স্ক্রিপ্টে এর কোনো দাম নেই। কমনের বাইরে কি আছে ওই 20% বা ওই 10% এর জন্যই কাস্টমার আমাকে অর্ডার দেয়, 90% এর জন্য কখনোই দেয় না। ঠিক আছে, সো আমাকে বুঝতে হবে যে why we are different, what is the image of our brand in customers mind। তাহলে এখানে চলে আসলো ব্র্যান্ড একটা ইম্পর্টেন্ট কথা। বিকজ ব্র্যান্ড বলে বা প্রোডাক্ট বলে আপনার কাস্টমারের মাথায় একটা ইমেজ তৈরি করে দেয়। ইমেজ যদি না তৈরি করতে পারেন তাহলে ঘটনাটা যেটা ঘটে তখন হয় কি, আহ কিভাবে বলবো? এই যে আলু আছে না, আলু, আলু এমন একটা খাবার যেটা সব খাবারের সাথেই ব্যবহার করা যায়, তাই না? এখন এই যে আলু, মানে আসলে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো যে দেখেন, না, আচ্ছা এই উদাহরণটা দিয়ে বোঝাতে পারবো না, অন্য একটা উদাহরণ দিই। যেমন ধরেন আহ আমরা ধরেন যখনই আমরা কোথাও খেতে যাই তখন চিন্তা করি বেস্ট বুফে ডিনার করবো, তাহলে কোথায় যেতে পারি? তাহলে দেখেন চিন্তা করে আপনার মাথায় কোনো না কোনো রেস্টুরেন্ট এখন আসছে। ঠিক আছে, বেস্ট বুফে রেস্টুরেন্ট। হ্যাঁ, যেমন আহ, আচ্ছা, এবার যদি আমি আপনাকে বলি যে সবচাইতে নরম মজাদার কেক কোন কোম্পানি, দেখেন আপনার মাথায় কোনো না কোনো কোম্পানি আছে। যদি পিজা খাই, পিজা খেতে গেলে কারটা খাওয়া উচিত, কোনো না কোনো কোম্পানি আসতেছে। অর্থাৎ আপনাকে পজিশন করতে হবে। যেমন বার্গার কুইন নামে একটা কোম্পানি আছে বাংলাদেশে, মিরপুরে আছে তাদের সব 80 টাকার মধ্যে হচ্ছে কোয়ালিটি একটা ভালো ছোট বার্গার তারা সেল করে। এখন আমার মাথায় একটা ইমেজ আছে যে যদি আমি 80 টাকার মধ্যে একটা কম খরচের মধ্যে একটা সুস্বাদু বার্গার খেতে চাই তাহলে কোন দোকান? বার্গার কুইন। এই ইমেজটা সে আমার জন্য করছে। সে কিন্তু দামি কোনো প্রোডাক্টের জন্য কখনোই আমার মাথায় আসবে না। সে আসবে কম দামি 80 টাকার মতো একটা বার্গার, কিন্তু এটা ওয়েল ডিফাইন্ড। বিকজ বার্গার ইজ কমন। 80 টাকা অর্থাৎ প্রাইস লেটস সে একটা বার্গার 120 টাকা 150 টাকা, এটা খুবই কম। 80 টাকা, নিয়ার অ্যাবাউট 50% লেস প্রাইসে আমি একটা সুস্বাদু বার্গার পাবো, এটা কিন্তু ডিফারেন্ট বিষয়। আচ্ছা, ব্যাংকের কথা যদি বলি, ইসলামী ব্যাংক, মানে ইসলামিক অর্থাৎ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ব্যাংক, এটা চিন্তা করলে ইসলামী ব্যাংকের কথাটা মাথায় আসে। কেমন? আচ্ছা, তারপরে ধরেন এইভাবে যদি আপনি চিন্তা করেন যে তো এরকম ভাবে আপনাকে পজিশন করতে হবে। এখন পজিশন করার জন্য সবচেয়ে ভালো মেথড হচ্ছে আপনার যে কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা আছে, অর্থাৎ যেখানে আপনি নিজেই ইউনিক, বিশ্বের মধ্যে সবচাইতে ইউনিক জিনিস আপনার কাছে আপনি নিজেই, আমার কাছে আমি। সো আপনি আপনার ইকিগাই অথবা আপনার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ অথবা আপনার ফাদারের কোনো বিজনেস হইতে পারে অথবা আপনার কোনো আহ এক্সক্লুসিভ কোনো নলেজ হইতে পারে, হ্যাঁ, কোনো এক্সপেরিয়েন্স বা কোনো একটা স্কিল হইতে পারে যেটাকে আপনি ক্যাপিটালাইজ করতে পারেন। সেখানে আপনি ডিফারেন্ট একটা কিছু নিয়ে আসতে পারেন, ফিচার নিয়ে আসতে পারেন, ইউনিক কোনো কিছু। বিকজ বেস্ট বলতে কিছু হয় বিজনেসের মধ্যে, বেস্টকে ডিফিট করেই দিতে পারে কিন্তু ইউনিককে কেউ কখনো ডিফিট করতে পারে। ইউনিকের মধ্যে হলো কি যে আপনার 90% কমনই থাকবে কিন্তু 10% এমন একটা জিনিস থাকবে যেটা আসলে কেউ কখনোই কপি করতে পারবে না। কেমন? এরকম। আচ্ছা, যখন আপনি এই জিনিসটা করতে পারবেন তখন কাস্টমারের মাথায় একটা ইউনিক আইডিয়া বা ইউনিক ইমেজ থাকবে আপনার প্রোডাক্ট এবং আপনার ব্র্যান্ড সম্পর্কে, এবং সেই ক্ষেত্রে আপনাকে এটা সবার থেকে আলাদা হতে এবং আলাদা হিসাবে চিনতে এবং মনে রাখতে সহযোগিতা করবে। এবং এটার এক কথায় বলতে আমরা বলতে পারবো যে ইউ উইল বি বা
we will be noticed if we can become different. কেমন? একটা ভিড়ের মধ্যে আমরা কোরবানির মাঠে যদি যাই, হাজার হাজার গরু আছে, কোনো একটা গরুকে যদি আমরা দেখি বেগুনি কালার, সবার চোখ কিন্তু ওই বেগুনি কালার গরুর দিকে যাবে, বিকজ সবাই নোটিস করবে, বিকজ সে ডিফারেন্ট। সো দেয়ার শুড বি সাম পয়েন্টস ওয়্যার উই মাস্ট বি ডিফারেন্ট ফ্রম আদার্স অ্যান্ড ইউনিক। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। সো এই জিনিসটা ডেভেলপ করা, এইগুলোকে ডেভেলপ করা, এরপরে আস্তে আস্তে হচ্ছে খুব কমন একটা জিনিস, এটা হলো অ্যাজ এ প্রোডাক্ট আমি কি প্রোভাইড করতেছি, দেন এর প্রাইসটা কি হচ্ছে, এরপরে হচ্ছে প্লেসটা কি হচ্ছে। প্লেস তো আসলে অনলাইন জগতে প্লেসের আলাদা কোনো সীমাবদ্ধতা নাই, আমরা সব জায়গায় ডেলিভারি করি, সবগুলোই হলো প্লেস। হ্যাঁ, তাহলে আপনাকে প্রোডাক্ট হিসাবে আপনি কি দিচ্ছেন তা ফিজিক্যালি আপনাকে ডিসাইড করতে হবে, অথবা যদি কোনো সার্ভিস হয় সেই সার্ভিসটাকে ডিসাইড করতে হবে, কি কি ফিচার এবং বেনিফিট সেটার সাথে আপনি তাকে প্রোভাইড করবেন, কি প্রাইসে তাকে আপনি অফার করবেন, এবং এই জিনিসগুলো আপনি যখন ডিফাইন করে ফেলবেন, এবং তারপরে আসবে হচ্ছে আপনার প্রমোশনের পার্ট। এই প্রমোশনের জন্য এত কথা ছিল প্রথম দিক থেকে, যে আমি একটু আগে দেখলাম যে আমার কাছে জনতা নাই, জনতা যার কাছে আছে তার কাছে গিয়ে আমাকে বলতে হবে প্রোডাক্টটা দেখাও। তো দেখাইতে গেলে সে নিউজ পেপার হইতে পারে, বিলবোর্ড হতে পারে, ইভেন্ট হতে পারে, অফলাইন নানাভাবে আমরা যখনই আমরা প্রমোট করব, তখন কাস্টমার আনঅ্যাওয়ার স্টেজ থেকে ইন্টারেস্টেড স্টেজে আসতে পারবে। ইন্টারেস্টেড স্টেজে আসার পরে যখনই দেখতে পারবে যে এই জায়গাটা আমরা খুব ভালোভাবে আইডেন্টিফাই করছি, অর্থাৎ সঠিক কাস্টমারকে ট্রিগার করছি, হ্যাঁ, বা টার্গেট করছি, এবং সঠিক কাস্টমারকে আমরা ডিফারেন্ট কোনো সলিউশন প্রোভাইড করতেছি, বা কোনো একটা গ্যাপ ফিল আপ করে দিচ্ছি, যে গ্যাপটা আসলে কেউ ফিল আপ করতেছে না। ফর এক্সাম্পল উদাহরণ, মানে ফর এক্সাম্পল বলতে পারি, যেমন পাঠাও বাংলাদেশে বাইকটা নিয়ে আসলো, দেখেন আমরা বাসে চলাফেরা করি, কষ্ট হয়, দুর্ভোগ হয়, জ্যাম থাকে, সময় বেশি লাগে। এবার মানুষের কাছে বাইক আছে, তাদের মধ্যে একটা শ্রেণী আছে যারা ইনকাম করতে চায়। এখন এই দুটাকে সলিউশন হিসেবে কি নিয়ে আসলো, যে আপনি অ্যাপের মাধ্যমে, হ্যাঁ, আপনি বাইকে করে আপনি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় শেয়ার করতে পারবেন, এবং হচ্ছে যে এখানে আপনার টাইম সেভ হবে, কমফোর্টও পাবে, বাসের মধ্যে হ্যাসেল হবে না, আর এট দ্য সেম টাইম যাদের বাইক আছে তারা ইনকাম করতে পারবে। যে এই একটা ইউনিক একটা আইডিয়া যখন একটা ইউনিক সলিউশনকে ডেভেলপ করে তারা নিয়ে আসলো, হ্যাঁ, তখন কিন্তু এই কারণেই কিন্তু কি হলো, এটা প্রচন্ড পরিমাণে জনপ্রিয় হয়ে গেল। ঠিক আছে, সো দিস ইজ দ্য আইডিয়া, যে এখন আমাদের ওইরকম একটা সলিউশন সুন্দরভাবে ডেভেলপ করতে হবে। এখন এখানে আমাদের একটু ইনোভেটিভ হওয়া দরকার আছে, হ্যাঁ, যে কিভাবে আমরা একটু ইনোভেটিভ হইতে পারি। যেমন আমি একটা অবাক এই ইনোভেটিভের আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। উত্তরাতে একটা চায়ের দোকান আছে, রাজা মিয়ার চা। ওনার এক কাপ চায়ের দাম 30 টাকা। ঠিক আছে, তার দেখি রাজা মিয়া চা। এখন এত চায়ের দোকান আছে, হুম, অথচ রাজা মিয়ার চা, এই যে রাজা, আসছে আসছে আসছে, রাজা মামা টি স্টল, হ্যাঁ, দেখেন আমি 30 টাকা দিয়ে ওনার কাছ থেকে চা কেন খাবো, এটা একটা বড় বড় বিষয়। এই ভদ্রলোকের দোকানে আপনি যদি রাজা মামার বিখ্যাত চা আপনি খান, আহ, এক কাপ চায়ের জন্য সে আপনাকে টাকা দিবে 30 টাকা। এখন এই যে আমি বললাম ইনোভেশনের কথাটা, আহামরি কিন্তু এখানে কোনো কিছু নাই। কি আছে, সে উপস্থাপন করছে ডিফারেন্ট, 90% সেম। তার যে চায়ের কেতলির মধ্যে তো চাই থাকে, তাই না, তার সাথে সে সামান্য একটু বাদাম করে দেয়, দুধটা একটু ডিফারেন্ট, আমি 90% সেম দিচ্ছি, কিন্তু প্রেজেন্টেশনটা আলাদা, বিকজ উনি এরকম একটা কি করতেছে, উনি এরকম একটা ডিফারেন্ট একটা পটে আপনাকে চা খেতে দিচ্ছে। নর্মালি চায়ের কাপের মধ্যে চা দেওয়া হয়, আমরা এরকম একটা কাপের মধ্যে চা খাই, তাই না, যে কোনো দোকানে গেলে, অথবা প্লাস্টিকের একটা ইয়ে। কিন্তু উনি চায়ের কাপটা এখানে ব্যবহার করে হচ্ছে এরকম মাটির একটা সরা। নাম্বার নাম্বার টু হলো, দেখেন উনি এই যে এই জিনিসগুলোতেও চা দেয়, হ্যাঁ, বাট নর্মালি এই জিনিসটাতেই চা দেয়, আমি জিনিসটা দিতে দেখি নাই recent। এইখানে দেখেন উনি কিছু জিনিস আছে, এই জিনিসগুলোর কোনো ইউজ নাই, এটা অনলি ফর শো, মানুষ দেখে যে আরে বাবা, এটা কিছু একটা রাজকীয় কিছু, আর কিছুই না। শুধুমাত্র চায়ের মধ্যে কিছুটা বাদামের গুঁড়া থাকে,
একটু ডিফারেন্ট গন্ধ আসে বাদামে, খেতে একটু বাদাম চাবাইতে মজা লাগে, সেই জন্য সে 5 টাকার চাকে বানায় দিচ্ছে 30 টাকা এবং তার দোকানে কেমন। এখন উনি উনি হয়তো কোনো ব্যক্তি জীবনে বাবুর্চি ছিল, হ্যাঁ, ও এই যে আচ্ছা ভালো হচ্ছে, তো এখানে ছবিটাও চলে আসছে, দেখেন এই যে চায়ের মধ্যে সে কি করছে, আমি মানে অবাক হয়ে যাই ওনার কাজটা দেখে। চায়ের মধ্যে সে কিছু বাদামের গুঁড়া দিছে, আর একটা মেশিন আছে, ওই মেশিনটা ধরলে যেটা হচ্ছে কফির মধ্যে ধরলে কফিতে ফেনা হয়, সেম মেশিনটাই তিনি ধরলে চায়ের মধ্যে ফেনা হয়ে যায়, উপরে কিছু গুঁড়া দুধ আর কিছু বাদামের গুঁড়া, এই জিনিসটা দিয়েই সে এত দাম দিয়ে প্রোডাক্টটা সেল করতেছে। আরো একটা মজার ব্যাপার বলি, এই যে দেখেন, এই যে আমি বললাম না যে ওই চা গুলো দেয় হচ্ছে এরকম ইসের মধ্যে, এই যে আহ, এই চায়ের ছবিও আছে এখানে, হ্যাঁ, এই যে এরকম মাটি মিশে দেয় চা। আচ্ছা, এবার আরেকটা উদাহরণ দিই। আচ্ছা, তো উম, উদাহরণটা আমার ভুলে গেছি, ফট করে মাথা থেকে হাওয়া হয়ে গেছে। তো দেখেন এই যেখানে ছিলাম সেখানে আবার ব্যাক করি, যেখানে ছিলাম, wait, যে browser ছিলাম। তো মার্কেটিং এর প্রসেসের মধ্যে ছিলাম। আচ্ছা, আমরা থিওরিটিক্যাল ক্লাস করবো 6টা, এরপরে হচ্ছে প্রায় 7টা বা 8টা ক্লাস করবো হচ্ছে প্র্যাকটিক্যাল, ঠিক আছে। তো আপাতত এই কনসেপচুয়াল জিনিসগুলো না জানতে পারে আমাদের বিশাল একটা গ্যাপ থাকবে, তো সেই জন্য এই জিনিসগুলো জানা। তো এইবার আসি হলো ওই ওই জায়গাটায়, যে বিষয়টার কথা বলতেছিলাম, যে দেখেন এরপরে আসতেছে হচ্ছে আমাকে প্রোডাক্টটা ডেভেলপ করতে হবে, যে আমি প্রোডাক্টটা কি দিব। উনি দেখা গেছে যে চায়ের মধ্যে উনি চিন্তা করছে যে আমি মিক্সার দিয়ে ফাইনা মানে ঘন মানে একটু হালকা মোটা দুধ দিয়ে মিক্সার ইউজ করলে একটা মানে ফেনার মতো আসবে, তার উপরে হচ্ছে একটু পাউডার দুধের গুঁড়া আর কিছু বাদাম দিলে এরকম উনি এক্সপেরিমেন্ট করে বের করছে যে না ওয়াও একটা নাইস একটা ইয়ে হয়। উনি প্রাইস সেট করছে 30 টাকা, বিকজ ওনার প্রেজেন্টেশনটা ডিফারেন্ট। দেন হচ্ছে উনি কি করছে, ধরেন এটা এখন প্রমোট করছে, দেখেন উনি বিভিন্ন পত্রিকায় বিভিন্ন জায়গায় কিন্তু তার সম্পর্কে গেছে, এগুলো সে এমনি এমনি হচ্ছে না, এটা তার বুদ্ধি। সে কিন্তু বিভিন্ন পত্রিকায় বা বিভিন্ন ভাবে সে কমিউনিকেট করছে এবং হচ্ছে যে মানুষ সোশ্যাল, যেহেতু এটা ডিফারেন্ট, ডিফারেন্ট হলে মানুষ কি করে, মানুষের তার প্রতি একটা তার মানুষই তার ছবি সেলফিতে শেয়ার করে বিভিন্নভাবে শেয়ার করে করে তার কিন্তু জনপ্রিয়তা বাড়ায় দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, একটু আগে উদাহরণ যেটা ভুলে গেছিলাম সেটা মনে পড়লো। দেখেন নর্মালি শীতের দিন আমরা আহ, পিঠা কিনে খাই হচ্ছে 5 টাকা করে, চিতই পিঠা বলে। আমি উত্তরাতে আরেকটা জায়গায় দেখলাম যে 15 টাকা করে বিক্রি করে পিঠা, কিন্তু উনি পিঠাটা সেম, কিন্তু ওনার ভর্তাটা আলাদা, অর্থাৎ 15 টাকায় আপনি খেলে ওখানে যে ভর্তাটা পাবেন সেটা হচ্ছে চিংড়ি মাছের ভর্তা পাবেন, তারপরে হচ্ছে আপনি ইলিশ মাছের ভর্তা পাবেন, আরো কি কি যেন ভর্তা আছে, এবং ভালো ভালো ভর্তা, আসলেও টেস্টি সেগুলো। তো কথা হলো যে আপনি ভর্তার মধ্যে ইনোভেশনটা নিয়ে আসা, আপনি 5 টাকার পিঠাকে বিক্রি করতেছেন 15 টাকা, বিলিভ মি ওইখানে লাখ টাকা, আমিও মনে হয় 15 পিঠা মানে পিঠা খেয়েছি, কারণ ভর্তাটা এত ভালো। সো এতটুকু ইনোভেশন আমাদেরকে কষ্ট করে করতে হবে। আমাদের এই কোর্সটার কথাই ভাবেন, এই কোর্সটা ডিজিটাল মার্কেটিং কোর্সের সাথে অনেকটা মিলে, কিন্তু এর সাথে ই কমার্সের কিছু ইনগ্রিডিয়েন্টস আমি নিয়ে আসছি, ঠিক আছে। বিকজ আমার ব্যক্তিগতভাবে আমার ব্যবসাও করছে, আবার ডেলিভারি কোম্পানিতেও চাকরি করছে, লজিস্টিকের কিছু তথ্য আমি আপনাদেরকে দেখাবো, যেগুলো হচ্ছে এই কোর্সটাকে ইউজ করে নিয়ে আসছে। হ্যাঁ, এটার বাইরে আমি বলতেই পারতাম এটা একটা ডিজিটাল মার্কেটিং কোর্স, কিন্তু এর মধ্যে আমি প্রত্যেক সময় আপনি দেখবেন ডিজিটাল মার্কেটিং এর বাইরেও 10% কথা বাড়তি থাকবে। যেমন আমি আপনাদেরকে এখন যে জিনিসগুলো বলতেছি এটা ডিজিটাল মার্কেটিং এর কোর টপিক না, কিন্তু স্টিল আমি বলতেছি বিকজ দিস ইজ মাই ডিফারেন্ট, মানে আমার ইনোভেশন বা আমার অ্যাডিশনাল ফিচার্স, আমি আমাকে ইমেজ করতে চাচ্ছি নট অনলি এ ডিজিটাল মার্কেটিং ট্রেনার, অ্যাজ এ বিজনেস কোচ অ্যান্ড অ্যাজ এ ই কমার্স কোচ। সো দিস ইজ দ্য প্লেস, যে আপনাকে মেক শিওর করতে হবে যে আপনি কোথাও ডিফারেন্ট আছেন এবং সেটাকে আপনাকে প্রমোট করতে হবে। এরপরে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হলো যে আমাদেরকে সিআরএম মেনটেন করা। এখানে কি বলতেছে দেখেন, বিল্ড এ প্রফিটেবল রিলেশনশিপ এন্ড ক্রিয়েট কাস্টমার ডিলাইট। আচ্ছা, বিল্ড এ প্রফিটেবল রিলেশনশিপ, আচ্ছা রিলেশনশিপ করতে গেলে আমার কি দরকার,
আমার কাস্টমারের সাথে আমি যদি কারোর সাথে রিলেশনশিপ রাখতে চাই, তার সাথে আমার প্রথমত তার সাথে আমার যোগাযোগ হওয়া দরকার। তার সাথে আমার এখানে কিন্তু সে বলতেই পারতো যে সেল করা। নো, এখানেই আমার কাহিনী তো এখানে শেষ হয়ে গেছে, সেল হওয়া। বাট এখানে সে বলতেছে যে, না তোমার প্রসেস শেষ হয় নাই, তোমাকে রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে। দেখেন, এজ এ কর্পোরেট বিজনেস আমরা কি করি, আমরা ওই কাস্টমারের অফিসে যাই, ভিজিট করি, কথা বলি, এভাবে রিলেশনশিপ বিল্ড করি। আর ডিজিটাল মার্কেটিং জগতে বা ই কমার্স জগতে আমরা ছোট ছোট কাস্টমারদের সাথে বিভিন্ন রকম আহ ভাবে কমিউনিকেশনটা বজায় রাখবো, তাদের সাথে আমরা একটা রিলেশনশিপ বজায় রাখবো। আমরা পুরো কোর্সটাতে এই জিনিসগুলো আরো দেখবো, কিন্তু আমাদেরকে এখানে কয়েকটা জিনিস বলা হয়েছে যে আপনি খেয়াল করেন। প্রথমত হলো যে একটা কথা বলা হচ্ছে যে আহ, একটা কথা বলা হচ্ছে সিআরএম। আমি সিআরএম সম্পর্কে গত ক্লাসে দুটো ভিডিও দেখাইছিলাম। যে একটা হচ্ছে আমাদের নিজেদের সিআরএম টা দেখাইছিলাম, যে আমি আপনাদেরকে এই কোর্সে একটা ফ্রি সিআরএম টুল শিখাবো। সিআরএম লক্ষ লক্ষ টাকা খরচ করে বিভিন্ন কোম্পানি ডেভেলপ করে। আবার ফ্রি সিআরএম আমি একটা শিখাবো, যেটা হচ্ছে একটা মাস্টারপিস। সব ধরনের অ্যাডভান্স ফিচার এখানে আছে ফ্রিতে, অলমোস্ট। সো সেই সিআরএম এর মাধ্যমে আপনি আপনার কাস্টমারের ডাটাটা ট্র্যাক করুন, বিকজ আমরা স্মার্ট মার্কেটার। আমরা তো আহ, আহ, ওয়ালে ওয়ালে পোস্টার লাগাচ্ছি না যে আমাদের অ্যাডটা কি দেখলো আমরা জানি না। আমরা এমন একটা সিস্টেম ডেভেলপ করবো যেখানে কাস্টমাররা এসে আমাদেরকে সাথে কোয়ারি দিতে পারবে। সেই কোয়ারি গুলো আমরা একটা ডাটাবেস সফটওয়্যার মাধ্যমে বা একটা সিআরএম এর মাধ্যমে ক্যাপচার করবো, এবং ক্যাপচার করার মাধ্যমে সেখান থেকে আমরা তাদের সাথে পরবর্তীতে কমিউনিকেশন করা, হ্যাঁ, তাদের সাথে রিলেশনশিপ মেনটেন করার জন্য যা করা লাগে সেটা করবো। তারপরে হচ্ছে আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে, যেমন আমি খুবই সরি, আমাদের প্রথম ব্যাচে কাজ স্টুডেন্ট হয়েছিল 60 জন, তারপরের ব্যাচে 110 জন, তারপরের ব্যাচে স্টুডেন্ট হয়েছে 80 জন, তারপরের ব্যাচে 60 জন, আর এই ব্যাচে অ্যারাউন্ড 20। কিছু সমস্যা ছিল, আমরা সেভাবে প্রমোশন করতে পারিনি। সেই জন্য আমাদের স্টুডেন্ট এই ব্যাচে কম হয়েছে। কিন্তু যে বিষয়টা আমি বলতে চাই সেটা হলো যে আহ, মজার ব্যাপার হলো যে আমরা লাস্ট যতগুলো ব্যাচ হয়েছে আমরা কিন্তু আহ, 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 ইয়ে করছি, এটাকে বলা হয় সার্ভে। এই সার্ভেটাকে বলা হয় আমরা এনপিএস, নেট প্রমোটার স্কোর নামক একটা সার্ভে করেছি। সেই নেট প্রমোটার স্কোরের মধ্যে কিন্তু আমরা মানে আহ, আহ, মোটামুটি ভালো স্কোর পেয়েছি আমরা, হ্যাঁ। তো সেটা কি, সেটা আমরা এই কোর্সের মধ্যেই দেখবো। তো সেইটার মাধ্যমে আপনাকে দেখতে হবে, যেমন আমরা যখন গ্রামীণ ফোনে ফোন করি বা স্ট্যান্ডার্ড চার্টারে ফোন করে কল সেন্টারে কাজ করি, তারপর দেখবেন কল সেন্টার থেকে আপনাকে একটা অটোমেটিক ফোন করবে, ফোন সেখানে বলবে, স্যার একটু আগে পাওয়া কাস্টমার সার্ভিসের ভিত্তিতে আপনি আপনার আহ, প্রিয়জনকে গ্রামীণ ফোন ব্যবহার করতে উৎসাহিত করার সম্ভাবনা 10-এর মধ্যে কত, 0 থেকে 10-এর মধ্যে কত। তো সেটা আপনি যেখানে 0-এর মান সবচেয়ে কম, 10-এর মান সবচেয়ে বেশি, আপনি আমাকে মতামত শেয়ার করুন। তখন আপনি ধরেন 5 দিলেন বা 4 দিলেন বা 3 দিলেন, এভাবে স্কোর দিতে পারবেন। এটা দিয়ে আসলে ওরা কি দেখে, ওরা দেখে হচ্ছে যে কাস্টমারের কাছে আপনারা যে সার্ভিস দিচ্ছেন সেটা কেমন। যেমন আমরা এই কোর্সটাতে কি করি, এই কোর্সটাতে আমরা কোর্সটা শেষ হওয়ার পরে আপনাদেরকে একটা লিঙ্ক দিব, ওই লিঙ্কে আপনারা বলবেন এই কোর্সে আমাদের কেমন অভিজ্ঞতা ছিল, আমাদের কি 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 বিষয় ইমপ্রুভ করলে আরো ভালো হতো, অথবা আমাদের কোন কোন বিষয় আপনাদের ভালো লেগেছে। তখন আপনি যখন কাস্টমারের এই ডাটাটা বা আপনার সাবস্ক্রাইবারদের ডাটাটা আপনি ট্র্যাক করবেন, সেখান থেকে আপনি আপনার ইমপ্রুভমেন্ট এরিয়া হচ্ছে যে ভালো দিকগুলো জানতে পারবেন। ভালো দিকগুলো বজায় রাখতে হবে, খারাপ দিকগুলো ঠিক করে নিতে হবে। এটাই হলো সেই কাস্টমার রিলেশনশিপের মূল মন্ত্র। হ্যাঁ, যে আসলে আমাদেরকে খারাপ বিষয়গুলোকে সবসময় ডেভেলপ করতে হবে, ভালো জিনিসগুলো ধরে রাখতে হবে। তারপর হচ্ছে কাস্টমাররা আমাদের স্যাটিসফাইড, কারণ কাস্টমার যদি স্যাটিসফাইড হয় তাহলে রিপিট হবে। রিপিট হলো বিজনেসের গোপন মন্ত্র, ঠিক আছে। আপনার বিজনেসে যদি আর কিছু না থাকে, শুধু যদি কোয়ালিটি ভালো থাকে, তাহলেও আপনি ধরে নিতে পারেন আপনার বিজনেস গ্রো করবে। কিন্তু তার সাথে মার্কেটিং এর আহ, মানে বা প্রমোশনের যদি আহ, মানে কখনোই প্রোডাক্ট ভালো হইতে পারে না মার্কেটিং এই সমস্ত স্টেপ ছাড়া। অ্যাটলিস্ট প্রমোশন, অনেকে আছে সবকিছু করে প্রমোশন করে না, তারপরেও আপনার বিজনেসটা চলবে। কিন্তু যদি আপনার শুধুমাত্র সার্ভিসের কোয়ালিটি ভালো, হ্যাঁ, এবং সার্ভিসের কোয়ালিটি অবশ্যই হওয়ার আগে অবশ্যই আপনার সেই সার্ভিসটা ফিট করতে হবে কাস্টমারের নিডের সাথে। আপনার টার্গেট কাস্টমারকে এটা ডিফাইন করে ডিফারেন্ট একটা প্রোডাক্ট করতে হবে। এবং তারপর হচ্ছে যে আপনি কোয়ালিটি সার্ভিসটা মেনটেন করতে পারেন। আপনি যদি এই জিনিসটা অফ রাখেন, তাও আপনার গ্রো করবে।
হ্যাঁ, কারণ একটা কাস্টমারই আরেকটা কাস্টমার দিবে, কেমন? যেমন আমরা কোনোদিন ফেসবুকের বিজ্ঞাপন হয়তো খুব কম দেখছি বা গুগলের বিজ্ঞাপন তেমন কম দেখছি, উইন্ডোজের বিজ্ঞাপন কম দেখছি, কিন্তু ওরা যারাই এটা ব্যবহার করছে তারা এত স্যাটিসফাইড হয়েছে যে তারা আরেকজনকে রেফার করছে, তাদের মুখে মুখে এটা প্রচারণা হচ্ছে, তাই না? তো এইটা ডেভেলপ করার পরে আপনি আসলে কি পাবেন? পাবেন হলো কাস্টমারের লাইফ টাইম ভ্যালু। হ্যাঁ, এবং লাইফ টাইম ভ্যালু মানে হলো কাস্টমার আপনার এখানে রিপিট করবে, এবং কাস্টমার রিপিট করবে, এবং কাস্টমারের ইকুইটি আপনি পাবেন, কাস্টমারের লয়্যালটি পাবেন। আপনি যদি আপনার কাস্টমারের সামনে আপনার সম্পর্কে কেউ নেগেটিভ কথা বললে সে ঝাড়ি খাবে, আপনার কাস্টমার আপনার কাছে বারবার চলে আসবে, আপনার ব্যবসা বাড়বে। তো এই জন্যই আমরা 20 বছর 30 বছরের চিন্তা ভাবনা করতেছি, এই সমস্ত চিন্তা ভাবনা করে। তো আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় আর আমরা যদি সঠিকভাবে করি তাহলে আমাদের বিজনেস ইনশাল্লাহ বড় হবে। তা এই পর্যন্ত আমাদের আজকের ফার্স্ট ক্লাসের টপিক ছিল। তো দ্বিতীয় ক্লাসের যে টপিকটা ছিল সেটা কভার হয়ে গেছে। আমরা মোটামুটি একটা ইন্ট্রোডাকশন সেশন পার করলাম, স্ট্র্যাটেজিগত সেশনগুলো আমরা পার করলাম। গোয়িং ফরওয়ার্ড আমরা আরো অনেক কিছু জানতে পারবো। তো বেসিকটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আমি চেষ্টা করেছি আপনাদের সাথে বেসিকটা ক্লিয়ার করার জন্য। এবার আমি আপনাদেরকে আনমিউট করার অপশনটা দিচ্ছি, আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে থাকেন। আচ্ছা, একজন বলতেছেন যে আমাদের ফেসবুক পেজের জয়েন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হয় না, অ্যাকসেপ্ট করে দিচ্ছি। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে মতামত থাকলে শেয়ার করতে পারেন। আর প্লিজ আমাদের এই ব্যাচে আমি রিসেন্টলি চাকরিটা ছাড়তেছি আমার। খুব ভালো করে আমি এরকম নিয়ে কাজ করবো এটার জন্য। তো আসলে এক্সট্রিমলি সরি যে এই কারণে আমি খুব প্রেসারে আছি, কারণ আমার জবগুলো হ্যান্ড ওভার করে দিচ্ছি, মানে রেগুলার আওয়ারের বাইরে আমার একটু কাজ করতে হচ্ছে, যেই কারণে আসলে আমি একটু কম অর্গানাইজড এই মুহূর্তে। এটার জন্য সো সরি আমি। বাট আমরা আশা করি আপনাদের কোর্সটা আমি ওইভাবে কমপ্লিট করে দিব যেভাবে আসলে করলে বেনিফিট হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে এরকমের প্রয়াসটা শুধুমাত্র এই পর্যন্তই থাকবে না, যে এই কোর্সটা কমপ্লিট করা। এই কোর্সটা কমপ্লিট করার পরে আমরা আপনাদের সাথে মানে সারা জীবনই থাকবো, এবং আরো অনেক কিছু আপনাদের জন্য আনবো। এর মধ্যে ফ্রি কন্টেন্টও থাকবে, পেইড কন্টেন্টও থাকবে। অ্যাকচুয়ালি আমাদের উদ্দেশ্য হবে হচ্ছে আপনাদেরকে সাকসেসফুল করা, এবং আপনাদেরকে সাকসেসফুল করলে পরেই আমরা সাকসেসফুল হবো ইনশাল্লাহ। তো কারো কোনো প্রশ্ন যেহেতু নাই, তাহলে ক্লাসটা আজকে এখানে শেষ করে দিচ্ছি, কেমন? ভাই ফাইলগুলো শেয়ার করে দিয়েন। হ্যাঁ, আমি ফাইলটা শেয়ার করে দেবো। থ্যাংক ইউ আমাকে রিমাইন্ডার দেওয়ার জন্য। আর কারো কোনো প্রশ্ন আছে কি? আর ক্লাস কি বুঝতে পারছেন ভাইরা? জি, বুঝতে পারতেছি। থ্যাংক ইউ ভাই। ওয়েলকাম। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন। আসসালাম।